কি করছেন? আরও কিছুক্ষণ তোহার ঘন পাপড়িতে আঙ্গুল দিয়ে খেললো তিহান। প্রশ্ন করলো। তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বাস্তবে কি সে আজ পর্যন্ত কখনো চোখে কাজল দেয়নি। কেন জানি কাজল লাগাতে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, বরং হাত কেঁপে চোখে বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর আর কখনো সাহস করেনি। আইলাইনার দিয়ে সবসময় কাজ চালিয়ে দিয়েছে। আমি কাজল দিতে পারি না, ছোট মুখে উত্তর দিল তোহা। তিহান হাসলো। তোহার এক গালে হাত রেখে মোহনীয় স্নিগ্ধ ভারী পুরুষালী কণ্ঠে বলল। জানো, তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেওয়া চোখের মায়ার মাত্রাটা ভেবেই তো আমার ভয় হচ্ছে। আচ্ছা, সে চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারবো তো? তোহা লজ্জা পেল। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত বিরেতে তার প্রেমিক মন আবারও জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিককে সে কি করে সামলাবে? তার যে অত সাধ্যি নেই। তার ভাবনার মাঝে তিহান এক বুক আবদার মাখা ছেলে মানুষের স্বরে বলল। আমি একদিন তোমাকে কাজল পরে দিব, ঠিক আছে? তোহা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল। আচ্ছা দিয়েন। বাতাসের বেগ বেড়ে গেছে। গাছের পাতা নড়া শাঁসা শব্দ হচ্ছে। একটা দমকা হাওয়ায় তোহার মাথার ঘোমটা পড়ে গেছে। খুলে গেছে খোপার চুল। তীব্র বাতাসে অগোছালো চুল সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তোহাকে। কিছুতেই সবগুলো চুল হাতের মুঠোয় আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পর গায়ের ওড়না ঠিক করতে তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে নিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলল। তোমাকে ঘুমটায় মানায় খুব। শরৎকাল মানে শুভ্র প্রহরের বুকে লেপ্টে থাকা রূপময়ী প্রকৃতিকন্যা। নীল সাদা পরিবেশ জুড়ে শুভ্র মিতার আদুরে হাতছানি। তার ডাকে যে সাড়া দিবে, সেই সাদা কাশফুলে শুভ্র মায়ে জড়িয়ে যাবে আষ্টে পৃষ্ঠে। তোহারা ঢাকা ফিরে এসেছে 2 দিন হয়েছে। গত শনিবারই তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেদিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ার দরুন আর ফেরা হয়নি। তবে পরদিন দুপুরের দিকে ফেরার পথে রওনা দিয়ে দিয়েছিল তারা। তুর্যর ভার্সিটি আছে, তাছাড়া তিহানের অফিসও ছুটি নেই, সেজন্য তাড়াহুড়ো করে ফেরা। ঢাকায় এসে আবারও সেই ধরাবাঁধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা। নিয়মিত কলেজ যাওয়া, পড়াশোনার ব্যস্ততা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসছে। কলেজে থেকেও আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর। বিকাল থেকে প্র্যাকটিক্যাল লিখতে বসেছিল তোহা। সেই লেখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এক ধাঁচে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। বুড়ো আঙুলের চামড়া ডেবে লাল হয়ে আছে। খাতাপত্র গুছিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল তোহা। হাতে ফোন নিয়ে ডাটা অন করতে টুংটাং শব্দে বিরক্তি এসে গেল নিমিষেই। স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারের সাথে 1-2 মেসেজ। ভ্রু কুচকাল তোহা। নিতান্তই কৌতূহলবশত নোটিফিকেশন বার থেকে ক্লিক করতে বিস্ময়ে মুখে হাসি ফুটে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসল সে। সেদিন আংটি পরানোর মুহূর্তের কিছু ছবি, এগুলো কখন তোলা হয়েছিল তোহা খেয়ালই করেনি। একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল। 2 আঙ্গুলের একটু জুম করলো ছবিটা। তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে, আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখে। যদিও ছবিটা সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না, শুধু ঘোমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পড়েছে। সেদিকে মনোমুগ্ধকর দৃষ্টি নিক্ষেপ করে স্বমহিমায় কি যেন দেখছে তিহান। তোহা একা একাই হাসলো। ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালীর মেসেজগুলায় চোখ বুলালো। স্বর্ণালী লিখেছে। তোকে ছবিগুলো পাঠাতে বলেছিলেন তিহান ভাই, ওনাকে বলে দিস তুই পেয়েছিস ছবিগুলো। শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য। মুখ চেপে হাসলো তোহা। লিখলো। আচ্ছা আপু বলে দিব। শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘণ্টাখানেক আগে। বারান্দার বাম সাইডের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া পিচ ঢালা কালো রাস্তার দিকে নির্বিকার চাহনি নিয়ে দাঁড়িয়ে আছে তোহা। লম্বা চুলে অগোছালো বেনি করা, গায়ের ওড়না বাতাসে উঠছে। বৃষ্টির ছাট এসে পড়ছে চোখে মুখে, ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, গাল ভিজিয়ে দিচ্ছে। তোহা মাঝে মধ্যে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণাগুলো। কোনো কারণ ছাড়াই এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ভরে একটা মানুষকে খুঁজে যাচ্ছে অনবরত। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখল তোহা। তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগে। তবুও লোকটা ফিরছে না কেন? হঠাৎই মাথায় দুশ্চিন্তা ভর করলো। ঝুম বৃষ্টির মাঝে লোকটা আবার কোনো বিপদে হলো না তো? পরক্ষণে আবার ভাবলো, না, তিহান তো গাড়ি করেই আসবে, বৃষ্টি হওয়ার বিশেষ সমস্যা হওয়ার কথা না। তবুও মাথা থেকে চিন্তাটা না যাওয়ায় খানিকটা বাদেই রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করলো সে। প্রথমে রিং হতেই কল কেটে গেল। হাসলো তোহা। সে জানে তিহান এখন নিজেই কল করবে, এমনটাই হয় সবসময়। সে ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয়, যেন তোহার ফোনের টাকা শেষ না হয়। ভাবনার মাঝে ফোন বেজে উঠল। মুচকি এসে রিসিভ করলো তোহা। ওপাশ থেকে তিহান ব্যস্ত কণ্ঠে বলল। হ্যাঁ বলো, কি হয়েছে? আপনি এখনো ফিরছেন না কেন? তিহান বোধহয় একটু হাসলো। তোহা ঠিক বুঝতে পারল না। ঠোঁট উল্টে আবারও জিজ্ঞাসা করলো। হ্যালো, শুনছেন?
এবার কণ্ঠ শোনা গেল তিহানের। গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে সে বলল, এসে পড়েছে। আপনার গলা কেন এমন শোনাচ্ছে? কেমন শোনাচ্ছে? তোহা আমতা আমতা করলো, কিছুক্ষণ বলল, না কিছু না, রাখছি। তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলে তিহান গলা বাড়িয়ে ডেকে উঠল। শোনো। ফোনটা কান থেকে দূরে থাকা সত্ত্বেও ডাকটা শুনতেই থেমে গেল। তোহা আবার কানে নিয়ে নিচু গলায় জবাব দিল। বলেন। একটুখানি নীরব অনুভূতির আদান প্রদান চলল। ফোনের ওপাশ থেকেও বৃষ্টির অবিশ্রাম শব্দ, যানবাহনের ক্রিঙ্কিং হর্ন, সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আভাস। নীরবতা কাটিয়ে তিহান নরম কণ্ঠে বলল, কিছু খাবা? নিয়ে আসবো? ফোনের এপাশেই খিচে চোখ বুজে ফেলল তোহা। একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেল শির দ্বারা বেয়ে। শরীরের লোমগুলো বোধহয় দাঁড়িয়ে গেছে। লোকটার এই কণ্ঠটায় কি যেন আছে। আরে তুমি ডাকটায় তো কখনো পুরনো ভাবনাটা আসে না। যখনই ডাকে মনে হয় প্রথমবার ডাকছে। হ্যালো। তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার। একটু ঢোক গিলে গলা ভিজিয়ে চাপা স্বরে সে উত্তর দেয়, কিছু লাগবে না, আপনি আসেন, বৃষ্টি বেড়ে যাচ্ছে। বলেই খট করে ফোনটা কেটে দিল তোহা। ফোনটা হাতের মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তায় দেখায় মনোযোগ স্থাপন করলো। 15 মিনিট যেতে না যেতে একটা রিক্সা থামলো মেন গেটের সামনে। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসলো তোহা। রিক্সা থেকে কাক ভেজা হয়ে নেমেছে তিহান। গায়ের গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপচুপে, চুল ভিজে কপালে পড়ে আছে। তিহান নেমেই পকেট থেকে মানিব্যাগ বের করলো। মানিব্যাগে পলিথিনে পেঁচানো। দ্রুত ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকলো তিহান। তাকে দেখে দারোয়ান চাচা আগেই ভেতরের দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে দ্রুত পায়ে ভেতরে ঢুকতেই দেখা গেল তিহানকে। এরই মধ্যে একবার চোখাচোখি হয়েছে তাদের। তোহা আর দাঁড়ালো না, ফটাফট পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো। তাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া। তোহার পাশে দাঁড়িয়ে বলল। তিহান তখন মাত্র সিঁড়ি বেয়ে উপরে এসে দাঁড়িয়েছে। আতিয়ার প্রশ্নে তোহা তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, উনি কিভাবে ভিজে এসেছে দেখেছো আম্মু? আতিয়া তাকালো। তিহানকে চোখে পড়তে আঁতকে উঠে বলল, এ মা, এই রাতের বেলা এভাবে ভিজেছিস কেন বাবা? ঠান্ডা লেগে যাবে তো। গাড়ি নিয়ে যাসনি? তোহার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে দিল। তিহান ভেজা চুলগুলো হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলল, বাবা বাসায় নেই খালামণি। গাড়ি নিয়ে বাবার কোন এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল। ওদিকে রাস্তাঘাট ভালো না, বৃষ্টিতে পানি জমে যাচ্ছিল। ফোন করেছিল কাল সকালে পানি নামার আগেই ফেরা সম্ভব না। বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকিয়ে তোহার থেকে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান। তোহা ব্যাগ দিল না। আতিয়া দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলল, সে কি, তুই তাহলে কিভাবে কি করবি? আপা তো মনে হয় কিছু করে রেখে যায়নি, ভিজেও গিয়েছিস। ফ্রিজে খাবার আছে খালামণি, সমস্যা হবে না। মুচকি হেসে উত্তর দিল তিহান। তুহা, তুই যা তো ছেলেটাকে গরম পানি করে দে। এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে। সেবারও তো গা কাঁপিয়ে জ্বর এসেছিল। কণ্ঠে ভয় নিয়ে বলল আতিয়া। তোহা সায় দিয়ে মাথা নাড়ালো। বিনা বাক্যে তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়াতে দুর্বোধ্য হাসল তিহান। আতিয়া উদ্দেশ্য করে বলল। আতিয়া চলে গেল। সে চলে যেতে ফুঁসে উঠল তোহা। তিহান তাকে নিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে জুতা খুলতে এই তোহা তেজি গলায় বলল, আপনাকে তো দেখলাম রিকশায় আসতে, ভিজলেন কি করে? আর চোখে তাকালো তিহান। উত্তর না দিয়ে ধীরে সুস্থে জুতো আর মোজা খুলে গেটের পাশে রাখলো। কাদা পানি লেগে আছে সেগুলোতে। তিহান বেসিনে হাত ধুয়ে নিল। তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো। দাঁতে দাঁত চেপে সেদিকে তাকালো তোহা। মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে চুলোয় গরম পানি চড়ালো। তিহান শাওয়ার নেবে এখনই। আগুনের আঁচ বাড়িয়ে দিল সে। মাঝে তিহান গলা উঁচিয়ে হাঁক ছাড়লো। দেরি করলো না তোহা। দ্রুত পায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতে একটু চুপসে গেল সে। তিহানের গায়ে জামা নেই, উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর। ভেজা শার্ট পরে আছে, বিছানায় চাদর ভিজে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই তার। পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে। তোহা বেহায়ার মতো কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি নামালো। গুটি গুটি পায়ে দ্রুত এগিয়ে যেয়ে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বলল, ভেজা জামাটা এখানে রেখেছেন কেন? চাদর ভিজে যাচ্ছে পুরো। তিহান এক পলক তাকালো। ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিল। ভ্রুকুটি করে তাকালো তোহা। তিহান মুচকি হেসে বলল, ফুচকা আছে, খেয়ে নিস, আমি শহরে যাচ্ছি। বলেই হাতে টাওয়েলার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো তিহান। দরজা লাগানোর আগ মুহূর্তে তোহা এক হাতে দরজায় ঠ্যাস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিত স্বরে বলল, আপনি এটা আনতে গিয়েই ভিজেছেন তাই না? চুলায় ফুটন্ত পানি টকবক করছে। আগুনের ভয়াবহ আছে রান্নাঘর। ব্যবসা গরমে ছেয়ে গেছে ইতিমধ্যে। ফুচকাগুলো প্লেটে সাজিয়ে রেখে চুলোটা নিভিয়ে দিল তোহা। দুটো কাপড়ের ছাপে দিয়ে ধরে পাতিলটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে চেঁচিয়ে বলল, দরজা খুলুন, গরম পানি দেব। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে তিহান কাটা কাটা কণ্ঠে উত্তর দিল, এখন খোলা যাবে না, পানি লাগবে, যা।
তোহা আবারও চেঁচিয়ে উঠল, দাঁত কামড়ে বলল। আমার হাতে কিন্তু গরম আঁচ লাগছে, খুলুন তাড়াতাড়ি। কথাটা বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করলো তোহা। তার অপেক্ষার প্রহর আরো বৃদ্ধি পাওয়ার আগে ছিটকিনি খুলে গেল। অর্ধেক দরজা খুলে তিহান অস্থিরতা নিয়ে বলল। আঁচ লাগবে কেন? কাপড় দিয়ে ধরিস নি? বলেই তোহার হাতের দিকে তাকালো তিহান। হাতের চাপি দেখে তোহার চালাকিটা নিমিষেই বুঝে গেল সে। চোখের মনি সরু হয়ে এলো। তোহা এগিয়ে এসেছে, ততক্ষণে তার দৃষ্টি মেঝের দিকে। তিহানের পরনে শুধু কোমর থেকে হাঁটু অবধি সাদা টাওয়েল, গা ভেজা, টুপটুপ করে পানি গড়াচ্ছে। সেদিকে তাকিয়ে থাকার সাহস নেই তোহার। মাথা নিচু করে সে তাড়া দিয়ে বলল। সরুন। তিহান সরে দাঁড়ালো। তোহা দু কদম ওয়াশরুমের ভিতরে বাড়িয়ে পানিটা ঢেলে দিল বালতির মধ্যে। বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে ধুম করে দরজাটা আটকে দিল তিহান। চোখ বড় বড় করে তাকালো তোহা। তার চোখে বিস্ময়, কৌতূহলের অদ্ভুত সংমিশ্রণ। তিহানের হঠাৎ এই আচরণে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা বুঝতে না পেরে সে একবার দরজা আর একবার তিহানের মুখের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল। দরজা কেন আটকালেন? তিহান আগালো একটু একটু করে, প্রায় অনেকটাই কাছে গেল, তবে অবশ্যই অনেকটার বেশি নয়। তোহার ডান হাতটা আলতো করে টেনে ধরে তালুর দিকে তাকিয়ে কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে শান্ত স্বরে বলল। হাতে আঁচ লাগছে, তাই না? তোহার নির্বিকার। তার স্থির দৃষ্টি তিহানের লোমশ বুকে। তিহানের চুলের পানি চুইয়ে চুইয়ে তার কপাল গড়িয়ে গোলাপি ঠোঁট স্পর্শ করছে। তোহার কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, চোখের পাপড়ি কাঁপছে, মন কাঁপছে। ভেতরে ভেতরে সে মানুষটাই ভীষণভাবে কাঁপছে। এই লোক তার মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। এত ক্ষমতা কেন লোকটার? তাকে কোনোদিনও ঘনিষ্ঠভাবে না ছুঁয়ে লোকটা কিভাবে এত আবেগ, অনুভূতি, গভীরতম প্রণয় সৃষ্টি করতে পারে কিভাবে? ভাবতে ভাবতে তিহানের বুক থেকে চোখ সরিয়ে নিল তোহা। তিহান চোখ থেমে গেছে অনেক আগেই। দৃষ্টি জোড়ায় তোহার মুখের প্রতিটা ভাঁজ লক্ষ্য করছে মোহাচ্ছন্ন করে। অজান্তেই তার হাত চলে গেল তোহার চিবুকে। হাতের তর্জনী দিয়ে তোহার চিবুক উঁচিয়ে তিহান আবিষ্টভাবে বলল। অপরূপ। এই এক বাক্যর ছোট প্রশংসাটায় যেন তোহার কানে ঝংকার তুলল। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হলো তার। কয়েকবার ঢোক গিলেও শুকনো গলাটা ভিজল না। এক বিন্দু পানির অবশিষ্ট নেই ভেতরে। প্রেমিকের প্রশংসার তেজে সব শুকিয়ে খাখা করছে। তোহা গলা খাদে নামিয়ে লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে অনুরোধ করল। যেতে দিন। তোহার কথাটা স্পষ্টই কানে গেল তিহানের, তবে তোহাকে যেতে দিতে ইচ্ছে করছে না একটুও। গরম পানির বাষ্পে বদ্ধ বাথরুম জুড়ে আবছা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। উষ্ণতার ছড়াছড়ি সর্বাঙ্গে। তোহার ঠোঁটের উপর ঘাম জমেছে বিন্দু বিন্দু। ঠোঁটগুলো বোধহয় এখনো কম্পমান। তিহান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। অল্প কিছুক্ষণের ব্যবধানে তোহার হাত ছেড়ে দূরে সরে দরজাটা খুলে দিল। তিহানের ইশারায় বা কোনো কিছু বলার আগে এক ছুটে বেরিয়ে গেল তোহা। মুখে একটা ফুচকা পুড়ে নিয়ে ফ্রিজ খুলে চোখ ঘোরাতে মেজাজ খারাপ হয়ে গেল তোহার। ফ্রিজে শুধু ডালের বাটি আর ঠান্ডা ভাত, কোনো তরকারি নেই। আর তিহান তখন কি বলল? ফ্রিজে খাবার রাখা আছে খালামুনি, সমস্যা হবে না। তিহানের কথাটা ব্যঙ্গ করে বলল তোহা। এই সারাদিন খাটাখাটনি পর বাড়ি ফিরে শুধু ডাল দিয়ে ভাত খেলে তৃপ্তি মিলে মোটেও না। একা একা বিড়বিড় করতে করতে সেগুলো বের করলো তোহা। গরম করার জন্য চুলায় চড়িয়ে দিয়ে আবারও ফ্রিজ খুললো। দেখে শুনে একটা বেগুন আর দুটো ডিম বের করে নিল। তিহানদের 4 স্টোভে চুলা বিধায় এখনো দুটো খালি আছে। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে বাটিতে তুলে রেখে গোল গোল করে বেগুন কাটলো সে। মশলা মাখিয়ে ছেড়ে দিল গরম তেলের উপর। ভাজা হয়ে গেল। প্লেটে তুলে ভাত ডাল সহ সব সাজিয়ে রাখলো টেবিলে। কাজের মাঝে এসে ফুচকার প্লেট খালি করেছে। কাজ শেষে সে গেল তিহানের রুমে। লোকটা এখনো বের হয়নি। পানি ঢালার শব্দ ঝাপটে আসছে কানে। তিহানের রুমের অবস্থা একেবারে অগোছালো। সেন্টার টেবিলে কাগজে ছড়াছড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বিছানা ঝাড়া হয়নি, চাদর কুঁচকে আছে। যদিও সবসময় এই ঘরটা শৌখিনভাবে সাজানো থাকে, তবে আজকের এই বিধ্বস্ত অবস্থার কারণ অজানা নয় তোহার। অফিসে প্রেজেন্টেশন ছিল তিহানের। সকালে কলেজ যাওয়ার সময় বলেছিল তাকে, সেজন্যই হয়তো টেবিল ভর্তি কাগজপত্রের আলোথালু অবস্থা। ছোট্ট একটা শ্বাস ফেলল তোহা। সব পরিষ্কার করে গুছিয়ে রেখে বিছানা ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো তিহান। তোহাকে দেখে মনে মনে চরম খুশি হলেও মুখে বলল। এখনো যাসনি কেন? খালামুনি চিন্তা করবে তো। বালিশ দুটো পাশাপাশি রেখে ঝাড়ুটা খাটের চিপায় ঢুকিয়ে দিল তোহা। মাথার এলোমেলো ওড়না টেনে নিতে নিতে বলল। তিহান হাসলো। চিন্তা করবে কেন? আম্মু তো জানে আমি আপনার সাথে আছি। টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বলল। আমার সাথে থাকলে কি চিন্তা করা মানা? হ্যাঁ। তোহার সোজাসাপটা উত্তরে আবারও হাসলো তিহান। চুল মোছা শেষে টাওয়েলটা সোফার পিঠ ঠেকানোর জায়গাটায় মেলে দিতেই তোহা বলল। রাতের খাবার খাবেন না? খাবো, গরম করতে হবে। তুই যাবি আমার সাথে? কথা শেষ করে কিছু একটা ভাবলো তিহান, তারপর বলল। না থাক, রান্নাঘরে গরম, তুই এখানেই বস। তোহা তাকালো না। তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল।
আমি গরম করে রেখেছি, চলুন খাবেন। তিহান থতমত খেয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। খাবার গরম করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মেয়েটা যে কষ্ট করে আবারও বেগুন আর ডিমও ভেজে রেখেছে। তোহার ডাকে আর চেয়ার সরানোর আওয়াজে ধ্যান ভাঙে তার। চুপচাপ যে চেয়ারে বসে সে। তোহা প্লেটে ভাত বেড়ে দেয়, ডাল দিয়ে ডিম ভাজিটা এক কোণে উঠিয়ে রাখে। তিহানের চোখ যায় এক পাশে কেটে রাখা লেবুর দিকে। আতকে উঠে সে বলে, লেবু তো কাটা ছিল না ফ্রিজে। আমি কেটেছি, আপনি তো লেবু ছাড়া খেতে পারেন না। তিহান চোখ গরম করে তাকায়, কাটকাট কণ্ঠে বলে। হাত দেখি। তোহা ঠোঁট উল্টায়, মুখ লটকিয়ে হাত মেলে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে বলে। কাটেনি। স্বস্তির শ্বাস ফেলে তিহান, তারপর ভাত মাখিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। তোহা তার পাশে চেয়ার টেনে বসে। তিহান চুপচাপ খাচ্ছে। তোহা তার প্লেটে বেগুন ভাজা উঠিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, আমাদের ব্যাপারটা সবাই জানলো কি করে? কোন ব্যাপার? যথেষ্ট সহজ গলায় জিজ্ঞাসা করে তিহান। তবে তার মধ্যেও লুকিয়ে আছে বিস্তর রসিকতা। তোহা ধরতে পারে সহজে। দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকাতে তিহান হেসে ফেলে, উত্তর দেয়, না না, শুধু খালুকে বলেছিল। প্রথমে অবশ্য খালু কোনো মতামত দেয়নি, বলেছে তার মেয়ে যা বলবে তাই হবে। তারপর তোমার থেকে মতামত জানার পর পরের দিন সকালে আমরা যখন ঘুরতে বের হই তখন সবাইকে জানানো হয়, খালুর সম্মতিতেই জানানো হয়। সবাই যখন কোনো দ্বিমত করেনি তখন খালু নিজে আমাকে ফোন করে দেয়। মানে আমার ফোন তো নষ্ট ছিল তখন, তাই তোরজোর ফোন দিয়ে আমার সাথে কথা বলেন। হুট করেই দেয় সেদিন আংটি পরানোর প্রস্তাবটা। প্রথমে মানা করতে চেয়েও পরে আর তোমার উপর একটু অধিকার পাওয়ার লোভটা সামলাতে পারেনি, হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর আংটির ব্যবস্থা ওনারাই সব করেন, বুঝলে? তোহা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল পুরোটা। তিহানের কথা শেষ হতে সে ফটাফট প্রশ্ন করে, আমাকে জানানো হয়নি কেন? কারণ আমি মানা করেছিলাম। আসলে তোমার হঠাৎ খুশি হঠাৎ দেখতে ইচ্ছে করছিল খুব। তোহা দীর্ঘশ্বাস ছাড়ে। আচমকায় তিহানের বাহুর নিচ দিয়ে ঢুকে বুকে মাথা রাখে। দুহাতে তিহানকে জড়িয়ে ধরে বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আমি একটু থাকি এখানটায়। থাকো। তিহানের খাওয়া শেষ হয়েছে একটু আগে। টেবিলে সব গুছিয়ে প্লেটটা ধুয়ে রেখে হাত মুছতে মুছতে রুমে উকি দেয় তোহা। তিহান পায়ের উপর পা তুলে ফোনে কি যেন দেখছে। তোহা আস্তে করে বলে, দরজাটা আটকে দিয়ে যান, আমি যাচ্ছি। তিহান এক পলক তাকে উঠে দাঁড়ায়, ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসে। তোহা দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতো পড়ছে। তিহান পাশে যেয়ে দাঁড়ায়। জুতো পরা শেষে দরজার লক ঘোরাতে নিলে তিহান তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এক মুহূর্ত কাল বিলম্ব না করে তোহার দু হাতের আঙ্গুলের অগ্রভাগে ধরে চোখের সামনে তালু মেলে একে একে দুই হাতের তালুর মাঝখানটায় নম্রভাবে ঠোঁট ছুঁয়ে মোহাবিষ্ট কণ্ঠে বলে, এই নরম কোমল আদুরে হাত দুটোকে এত কষ্ট করানোর জন্য ঠোঁট ছুঁয়ে ক্ষমা চাচ্ছে প্রেমিক। প্রেমিকা যেন তা গ্রহণ করে নেয়। শরতের কাশফুল মলিন হয়ে পড়তেই হেমন্তের আবির্ভাব শুরু হয়। শিশির ভেজা গাছের পাতা, আবছা কুয়াশায় ঢেকে থাকা ধোঁয়াটে সকাল, মেঘমুক্ত রাতের আকাশ, মৃদু মৃদু শীতল হাওয়া, সব মিলিয়ে শীতের পূর্বাভাস হিসেবে হেমন্তের আগমন ঘটে। তোহার পরীক্ষার রেজাল্ট দিতে আজ কলেজে যেতে হবে বেলা 12টার দিকে। এখন বাজে 11:50। ড্রয়িং রুমের সোফায় কলেজ ইউনিফর্ম পরে তৈরি হয়ে বসে আছে সে। মাঝে মাঝে সিথি করে দুই পাশে বেনি, সামনের কাটা চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। চোখে মুখে বিরক্তি ভর করছে ক্রমান্বয়ে। তিহানের তাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে এখনো আসছে না। ঘড়ির কাঁটা ঘুরে আরও 3-4 মিনিট গড়িয়ে যেতে চরম অস্থিরতা নিয়ে সোফা ছাড়ল তোহা। নিজের রুমে যেয়ে ফোন হাতে নেওয়ার আগেই আতিয়া জোর গলায় ডেকে উঠল, তুহা, তিহান ফোন করেছিল, তোকে নিচে নামতে বলেছে, ও অপেক্ষা করছে। ফোনটার হাতে নেওয়া হলো না তোহার। 7-5 না ভেবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে লাগলো সে। আজকে ব্যাগের ঝামেলা নেই, শুধু রেজাল্ট শিটটা নিয়ে আসবে যে। তিহান বসে আছে ড্রাইভিং সিটে, চোখের মনি লাল হয়ে আছে। রাতে ঘুম হয়নি, চুল উস্কো কুস্কো। অফিসের একটা ঝামেলা নিয়ে বেশ ব্যস্ত সে। তার আন্ডারে যেহেতু অনেকেই কাজ করে, তাই সব দায়ভার তারই। নিঃশ্বাস ফেলার সময়টুকু পাচ্ছে না, খালি এই মিটিং ওই আলোচনার মধ্যেই আছে। তোহাকে কলেজ নেওয়ার জন্য এখনও একটা মিটিং পোস্টপন করে এসেছে। আর এই মেয়ের নামার নামই নেই। কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছে, ফোনও ধরছে না। তোহাকে বকা দেওয়ার পরিকল্পনা করে থাকলেও তোহা যখন লম্বা বেনি দুলিয়ে পার্শ্বের সিটে বসে মিষ্টি কণ্ঠে বলল, আপনি ব্যস্ত ছিলেন, দেরি করলেন কেন? তখন আর তার সাথে উচ্চস্বরে কথা বলার অবকাশ রইল না। তিহানের এতক্ষণে চাপা রাগটা শূন্যে নেমে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ছুড়ল সে। ঠোঁটের কোণটা একটু প্রসারিত করে তোহার সিট বেল্ট বেঁধে দিয়ে এসি ছেড়ে দিল। অতঃপর গাড়ি স্টার্ট দিতেই ফোন বেজে উঠল তার। এক হাতে ড্রাইভ করতে করতে ফোন রিসিভ করে ঘাড় কাত করে ধরেই সে ব্যস্তভাবে বলল, হ্যাঁ আমি আসছি, বেশিক্ষণ লাগবে না। না না, মিটিং ক্যান্সেল করা লাগবে না, আমার জাস্ট 20-25 মিনিট লাগবে। আইল বি ব্যাক। বলেই ফোনটা কান থেকে নামিয়ে গাড়ির সামনের জায়গাটায় রাখলো সে। চুলগুলোতে দুবার হাত চালিয়ে বলল, তোর কতক্ষণ লাগবে কলেজে? তোহা এতক্ষণ সবই শুনছিল। তিহানের ব্যস্ততা যে খুব বেশি সেটাও বুঝতে পেরেছে সে।
শুধু রেজাল্ট শিটটা নিয়েই চলে আসব। আপনার দেরি হয়ে গেলে সমস্যা নেই, আমি রিক্সা করেই ফিরতে পারবো। তিহান উত্তর দিল না। গাড়ির স্পিড বাড়িয়ে তুলনামূলক জলদি ড্রাইভ করতে লাগলো। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে, হয়তো রেজাল্টের ভয়ে। যদিও মুখে কিছু বলছে না, তবুও সে বুঝতে পারছে রেজাল্ট যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তবে আর নিজেকে সামলাতে পারবে না তোহা। দেখা যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই জন্য ড্রাইভার আঙ্কেলকে না পাঠিয়ে সে নিজেই এসেছে। গাড়ি থামে কলেজের সামনে। তিহান নেমে তোহার পাশে দরজা খুলে দেয়। তাকে নামিয়ে ঘড়ি দেখে বলে, যা, আমি অপেক্ষা করছি, ভয়ের কিছু নেই। তোহা মলিনভাবে হাসলো, বলল, আপনি থাকতে ভয় কিসের? বলে আর অপেক্ষা করলো না। সে গেট পেরিয়ে স্টুডেন্টদের ভিড়ের মাঝে আড়াল হয়ে গেল। পুরো ক্লাসের মধ্যে অষ্টম পজিশনে আছে তোহা। রেজাল্টটা তাকে হাতে দিয়ে হাসলো শিরিন ম্যাম। তোহা উত্তরে মুচকি হাসলো। ভেতরের খুশিটা ভেতরে চেপে রেখে ম্যামকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলে উনি বলে উঠলেন, সে কি, তুমি এখনই চলে যাবে? প্রিন্সিপাল স্যার এসে তো টপ 10-এর ছাত্রীদেরই খুঁজতে চাইবেন, তোমাকে তো থাকতে হবে। ম্যাম, আমার একটু সমস্যা আছে, যেতে হবে প্লিজ। করুণ স্বরে অনুনয় করে বলল তোহা। শিরিন ম্যাম একটু ধাতস্থ হলেন। মেয়েটার কিসের এত তাড়া? উপরন্তু তোহার করুণ চেহারার দিকে তাকিয়ে আর না করতে পারলেন না। নরম কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। তিহান ফোনে কথা বলছিল। তোহাকে বেরোতে দেখে দ্রুত কথা শেষ করে ফোনটা কাটলো সে। তোহার চেহারা এতটাও থমথমে না। তার মানে রেজাল্ট ভালোই হয়েছে। তোহার কাছে এসে দাঁড়ালো। তিহান হাত বাড়াতে রেজাল্ট শিটটা তার হাতে ধরিয়ে দিল। তিহান একবার চোখ বুলালো। মেরিট নাম্বারটা দেখে নিয়ে মুচকি হেসে তোহার মাথায় দুবার হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বস, আমার সাথে যেতে হবে একটু, এখন আমার গাড়ি ঘোড়ালে দেরি হয়ে যাবে অনেক। তোহা মাথা কাত করে সম্মতি জানিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসলো। তিহান আবারও ব্যস্ত হাতে স্টার্ট দিল। গাড়ি উদ্দেশ্য অফিস যাওয়া। 15 মিনিট যেতে না যেতে গাড়ি পৌঁছালো অফিসের সামনে। তোহাকে গাড়িতে বসে রেখে তিহান ছুটলো উপরে। বিরস মুখে চেয়ে রইল তোহা। লোকটার এত ব্যস্ততা কেন? সব ঝামেলা আজকের দিনেই হতে হলো? তার রেজাল্টের দিনে, সেইবার মাধ্যমিকের সময়ে সে যখন A+ পেল, সেদিন তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল তিহান। সেই থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে কখনো তোহার হাত খালি ছিল না। ওই বিশেষ মানুষের দেওয়া বিশেষ ঘড়িটা সবসময় তার হাতে ছিল। কলম পেন্সিল নিতে ভুলে গেলেও ওই ঘড়ি পড়তে ভুল হতো না তার। তিহান ফিরে আসে 5 মিনিট পরেই। তোহা যখন গাড়িতে একচোট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তবে তার আগে তিহান সেখানে উপস্থিত হয়। তোহাকে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করতে করতে বলে, আমার দেরি হবে, এতক্ষণ গাড়িতে বসতে পারবি না, কষ্ট হবে তোর, উপরে চল। বলে তোহার হাত ধরে উপরে উঠালো তিহান। কলেজ ড্রেস পরা তোহাকে দেখে অনেকে বাঁকা চোখে তাকালেও তিহানকে তার পাশে দেখে কিছু বলার সাহস পেল না কেউই। তাকে নিজের কেবিনে নিয়ে বড় সোফাটায় বসালো তিহান। নিজের ফোনটা বের করে হাতে ধরিয়ে বলল, আমি পাশে মিটিং রুমে আছি, ভয় পাস না, আর কেউ আসবে না এখানে, নিশ্চিন্তে থাক। বলে আর দেরি করলো না তিহান। বেরিয়ে যেতে যেতে গেটের পাশে দাঁড়ানো মেয়েটাকে ঠান্ডা কণ্ঠে বলল, আমার কেবিনে যেন কেউ না ঢোকে, জিজ্ঞেস করলে বলবে আমি মানা করেছি। মেয়েটা আচ্ছা স্যার বলে মাথা নাড়ায়। এই তলার তত্ত্বাবধানে সে আছে। তিহানের কেবিনে কে ঢুকবে না ঢুকবে, কখন কোন ফাইল দিতে হবে সেই সব দেখে। মিটিং শেষ হতে হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে তিহান। তোহা তখন কাত হয়ে ঘুমাচ্ছে। একপাশের বেনি সোফা ছড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। একটা হাত বেরিয়ে আছে সোফার বাইরে, সেই হাতে ফোন ধরা। ইউটিউবের ভিডিও চলছে সশব্দে। প্রায় 1.5-2 ঘন্টা যাবৎ মেয়েটাকে একা রেখে মিটিংয়েও ভালো মতো মনোযোগ দিতে পারছিল না তিহান। তবু এখন বেশ দায়মুক্ত লাগছে। এই একটা মিটিংয়ে যে এই কয়দিনের গোটা সমস্যার পাট চুকে যাবে একেবারেই ভাবেনি সে। এই মেয়েটা তার জন্য শুভ্রতা নিয়ে আসে সব সময়। পাশে থাকলেই সবকিছু শুভ্রতার আস্বাদনে ঢেকে যায়। তিহান নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায়। হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও অফ করে দেয়। কেবিনের এক পাশের কাছের গ্লাস ভেদ করে দুপুরের রৌদ্রশ্রী তেরছাভাবে তোহার চোখে মুখে ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে সূর্য নিজে তাকে আদুরে চুম্বন করে যাচ্ছে চোখে মুখে। সূর্যের রাগী তেজও এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে হার মেনে নিজেকে মোলায়েম করে দিয়েছে। সূর্যটা বোধহয় তার রাজকন্যাটাকে নিজের রাজ্যে সম্রাজ্ঞী বানাতে ইচ্ছুক। তিহান কপাল কুঁচকে তাকালো। কাচের সামনের মোটা পর্দাটা টেনে দিতে সূর্যের আলো আর প্রবেশ করতে পারল না। এবার যেন তৃপ্তির হাসি হাসলো তিহান। পরক্ষণে হাসি থামিয়ে তোহার মাথার কাছে বসে মাথাটা সযত্নে নিজের কোলের উপর তুলে নিয়ে অসন্তুষ্টি নিয়ে বলল, এই চরিত্রহীন সূর্যের সাহস কি করে হয় তোমার গাল ঠোঁট ছুঁয়ে দেওয়ার? তুমি যে শুধু আমার প্রেমিকাকে ছোঁয়ার আগে ও আমার অনুমতি নিল না কোন স্পর্ধায়? এয়ার কন্ডিশনের হিমে শীতল বাতাস ছড়িয়ে আছে আনাচে কানাচে। রুম জুড়ে কৃত্রিম সুগন্ধির মন মাতানো সুঘ্রাণ। তোহার ছোট্ট নাকের ডগা একটু লালাবাভা, বোধহয় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে। গোলাপি ঠোঁট জোড়া গ্রীষ্মের মরুর মতো রুক্ষ। দু ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁক। মাথাটা সযত্নে পড়ে রয়েছে তিহানের কোলের উপর।
তিহান তাকিয়ে আছে সম্মোহিনী অবিচল দৃষ্টি। নিদ্রাপুরীর ঘুমন্ত মুখশ্রীর বর্ণনাতীত সৌন্দর্য গলে গলে পড়ছে তার সমস্ত কোল জুড়ে। মেয়েটাকে মানাচ্ছে, এখানটায় খুব বেশি মানাচ্ছে। মনে হচ্ছে এই কোলটাই তার নিত্য প্রয়োজনীয় ঘুমানোর বালিশ। জিভ দিয়ে নিজে ঠোঁট ভেজালো তিহান। বৃদ্ধাঙ্গুল তোহার ঠোঁট ছুঁয়ে দিল নরমভাবে। তারপর এদিক ওদিক তাকালো। পাশের ছোট্ট ফুলদানি রাখা টেবিলটা, একটা পানির গ্লাস রাখা। লম্বা হাত বাড়িয়ে তা নিয়ে হাতের তর্জনীর 1 ইঞ্চি পরিমাণ অংশ ডুবিয়ে দিল। 1 ফোঁটা পানি নিয়ে ভিজিয়ে দিল তোহার শুষ্ক ঠোঁট। গোলাপি ঠোঁটের রংটা যেন আরেকটু গাঢ় হয়ে উঠল। সেদিকটায় তাকিয়ে ঢোক গিলল তিহান। নিজের পায়ে নিজের কুড়াল মারাটা কি তার উচিত হলো? ধূসর মনির দৃষ্টি সরে গেল তৎক্ষণাৎ। তোহা নড়ছে, হাতের আঙ্গুল কাঁপছে পুনঃ পুনঃ। মিনিট না পেরোতে সে চোখ মেলল। নিভু নিভু পাপড়ি বারবার বুঝে আসছে। পা দুটো প্রলম্বিত করে চোখ কুচকে শরীরে টানা দিল তোহা। ঘুমন্ত ভাবটা একটু কমতেই সে ঘুরে গেল। দুহাত তিহানের পেটে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে জড়ানো কণ্ঠে বলল, পানি খাবো। পানির গ্লাস তিহানের হাতে ছিল। সে বলল, উঠতে হবে তো। মুখটা পেটের আরো একটু গভীরে গুজে দিল তোহা। হাতের বাঁধনটা আরো একটু দৃঢ় করে ঘুমে শ্লেষ মাখানো কণ্ঠে বলল, না উঠে খাওয়া যায় না। গলায় ঠিক বেছে। কণ্ঠে আদুরে ধ্বনির রেশ টেনে বলল তিহান। তোহা অনাগ্রহ দেখালো, মুখ গুজে পড়ে রইল নির্বিকার চিত্তে। তার নিরুদ্দেশ অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে পিপাসায় কাতর হয়ে থাকাও যেন প্রেমিকের কোল ত্যাগের চেয়ে অতি উত্তম। খানিকক্ষণ পর কোলে মাথা রেখে সোজা হলো তোহা। তিহান আগে থেকে মাথা ঝুঁকে তার দিকে চেয়েছিল। ফলাফল স্বরূপ 4 চোখ মিলে গেল মুহূর্তেই। ঠোঁট প্রসারিত করে হাসলো তিহান। তোহাকে টেনে তুলে পানির গ্লাস চেপে ধরল ঠোঁটে। ঢকঢক করে গিলল তোহা। দ্রুত খাওয়ার ফলে কয়েক ফোঁটা পানি সরল পথে গড়িয়ে গেল তার চিবুক ধরে। আরো গভীর যাওয়ার আগেই তিহান ব্যস্ত ভঙ্গিতে তা মুছে দিতে হাত বাড়ালো। ঠান্ডা হাতের কনকনে হৃদয় কাঁপানো স্পর্শ গলার কাছটায় পেতেই চমকে উঠল তোহা। তার গলাটা আবার শুকনো শুকনো লাগছে কেন? এতক্ষণ যে পানিগুলো পান করলো তা কি পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর আগে ধূলিসাৎ হয়ে গেল? তিহান হাত সরানোর পূর্বে সে তিহানের চোখে চোখ রেখে বলল, আপনি আমার পিপাসা বাড়িয়ে দিয়েছেন, আরো পানি লাগবে বোধহয়। কথাটা তিহানের বোধগম্য হলো না, হলো আবার হলো না। বাম্ভ্রু উচ্চালো সে। তির্যক কণ্ঠে বলল, কোন পিপাসা? তোহা আলতো করে মাথা ঠেকালো তিহানের বাহুতে। চোখ বুজে অকপটে উত্তর দিল, প্রেম পিপাসা। কোন পিপাসা? জানি না। তোহার কণ্ঠে মেদুর ছোঁয়া। তিহান হাসলো। উঠে যে জগ থেকে আরো 1 গ্লাস পানি এনে তোহাকে খাইয়ে দিতে দিতে বলল, পানিতে মিটবে? তোমার প্রেমিক সীমা অতিক্রম করতে অক্ষম। আর কটা দিন না হয় পানিতে পিপাসা মিটুক। নীলরঙা আকাশে সাদা তুলির এলো পাথরি আঁচড়। মেঘগুলো আজ বড্ড আকৃতিহীন। সাদা নীলে মিলেমিশে একাকার হয়ে আছে হেমন্তের গগন। মিঠা আলোয় আলোকিত বিকেলের দিকে অগ্রসর হচ্ছে ঘড়ির কাঁটা। তিহান বসে আছে চেয়ারে, তার সামনে ল্যাপটপ। তোহা পর্দা সরিয়ে দিয়েছে, দুহাত কাচের উপর রেখে একাধারে চেয়ে রয়েছে রাস্তার দিকে। সূর্যের আলো পড়ছে না এদিকটায়। পড়লে হয়তো তিহান আর তাকে দাঁড়িয়ে থাকতে দিত না। গেটে ঢক ঢক শব্দ। তিহান সময় না নিয়ে উত্তর দিল। কামিন। তোহা ফিরে তাকালো। একজন যুবক ঢুকেছে। দরজা খুলে হাতে ফাইল আর পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে লোকটা অফিসের কেউ। দরজা ভিজিয়ে তোহার দিকে এক পলক চোখ পড়তে মাথা নামালো সে। মৃদু কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম ম্যাম। তোহা অপ্রস্তুত হলো। তার থেকে বয়সে এত বড় লোকটা তাকে ম্যাম বলে সম্বোধন করছে, আবার মাথা নিচু করে সালাম দিচ্ছে। ব্যাপারটা একেবারে দৃষ্টিকটু দেখালো। তবুও নিজেকে সামলে সালামের উত্তর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। তিহান আর চোখে তোহাকে দেখে নিয়ে হাত বাড়িয়ে বলল, দাও নীরব, আমি দেখে দিচ্ছি। নীরব মুচকি হেসে ফাইলটা তিহানের হাতে দিয়ে নত মুখে চেয়ে রইল মেঝের দিকে। পাশে দাঁড়ানো মেয়েটা যে তার স্যারের হবু বউ সে জানে। তিহান মনোযোগ দিয়ে পাতা উল্টানো। দেখা শেষে অভিজ্ঞ ভঙ্গিতে কলমদানি থেকে একটা কলম তুলে কোথাও একটা সাইন করে দিয়ে ঘড়িতে সময়টা পরখ করে বলল, তুমি তো আজকে হাফ ছুটি নিয়েছো, সময় তো হয়ে গেছে, এখনই বেরোবে? জি স্যার। তোমার স্ত্রী আর মানহা কেমন আছে? ভালো আছেন স্যার। লাজুক হেসে উত্তর দিল নীরব। তিহানও হাসলো। তোহাকে উদ্দেশ্য করে বলল, ও হচ্ছে নীরব। তোমাকে একবার বলেছিলাম না বাচ্চা হয়েছে, মনে আছে? তোহা যেন একটু লজ্জা পেল। সেবার তিহানকে হেসে হেসে ফোনে কথা বলতে দেখে কি একটা কাণ্ডই না করেছিল সে। মনে পড়তে সে যথাসম্ভব নিচু গলায় বলল, মনে আছে। ম্যামকে নিয়ে একদিন বাসায় আসবেন স্যার। একবার আমাদের বাসায় এসেছিলেন না, তারপর থেকে পুষ্পিতা প্রায়শই বলে আপনার কথা। তিহান মাথা নাড়িয়ে হা হুতাশ করে বলল, আসবো নীরব, অবশ্যই আসবো। ব্যস্ততাটাই তো কাটছে না। নীরব বেরিয়ে যেতেই গটগট করে এগিয়ে আসলো তোহা। তিহানের হাতের কবজি টেনে ঘড়ি দেখে চোখ কপালে তুলে বলল, কত বেজে গেছে? আপনি আম্মুকে ফোন করেছিলেন? করেছিলাম,
বলেছি তুই আমার সাথে আছিস, অফিসে চলে একসাথে ফিরবো। রেজাল্টের কথা বলেছেন? বলেছি। খুশি হয়েছে আম্মু? হয়েছে। আপনি খুশি হননি? মুখ ফসকে কথাটা বলে দিল তোহা, বলে নিজেই কেমন যেন বুঁদ হয়ে রইল। তিহান প্রতি উত্তর করল না। ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে ফোন কানে তুলে নিল। কমলারঙা মেঘের আড়ালে দীপ্তিমান গোধূলি বেলা, সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের কোল ঘেঁষে। মনোহরী দৃশ্য, কাচের দেয়ালের এপাশ থেকে মুগ্ধ নয়নে তা উপভোগ করছে তোহা। সে যখন প্রায় একটা ঘোরের মধ্যে আবিষ্ট হয়ে গেছে, তখনই পেছন থেকে কাচের উপর একটা স্বচ্ছ ছায়া ঘিরে ফেললো তার ছোট্ট দেহটাকে। তোহার ঘোর ভাঙলো, ধ্যান কাটলো, পিছনে ফিরতেই শক্ত বুকটার সাথে ধাক্কা লাগলো। তড়িঘড়ি করতেই একটু পিছাতেই কাচের দেয়ালে পিঠ ঠেকলো। সোনালি রূপলি আলোর মিশেলটা রংটা তিহানের মুখের উপর। চোখের ভাষাটা একটু ভিন্ন মনে হচ্ছে, ঠোঁটে হয়তো একটু হাসি আছে, তবে বোঝা মুশকিল। 2-3 দিনের শেভ না করা খোঁচা খোঁচা চাপা দাড়ি, গায়ের কফি কালারে শার্টের উপর একটা বোতাম খোলা। তোহা আড়ষ্ট কণ্ঠে বলল, কি হয়েছে? তোহার বেনির বেশিরভাগ চুল জায়গা ছেড়ে বেরিয়ে গেছে। ঠোঁটটা এখন আবারও শুকনো, মেয়েটা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলেও চোখের পাপড়ি কাঁপে। চোখের নিচে কোল জুড়ে সেই কম্পমান পাপড়ির ঘন ছায়া পড়ে, কি অপূর্বই না দেখায়। তিহান ঝুঁকে গেল তোহার মুখের দিকে, কিছুক্ষণ তাকিয়ে থাকতে মুচড়ে গেল তোহা। তিহানের শরীরের উষ্ণতা এই শীতল রুমটাকেও তপ্ত বানিয়ে ফেলছে। ঘন ঘন নিঃশ্বাসের শব্দগুলো নৈশব্দের মতো কানে বাজছে। মধ্যকার দূরত্বটা আরও একটু ঘুচল। তিহান তোহার গালের দুই পাশ দিয়ে হাত গলিয়ে একটা গাঢ় নীল পাথরের লকেট সমেত চেনের হুক লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার উপহার। সূর্য ডুবে গেছে প্রায় অনেকক্ষণ। চারিপাশে এখন আলোক শূন্য, সন্ধ্যার বিষণ্ণ বাতাসের আনাগোনা। তবে সেই বাতাসের ছোঁয়া তোহার মন অবধি পৌঁছাতে পারেনি। কিশোরী মনটায় আজ খুশি খুশি আমেজ। গাড়ির মিরর গ্লাসে ফুটে ওঠা প্রতিচ্ছবিটার মধ্যে আটকে রয়েছে মুগ্ধ আগে যুগের পরিয়ে দেওয়া গলার ছোট লকেটটা গভীর নীলাভ রঙের, যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পুরোপুরি সক্ষম। পাথরের আকৃতিটা এক ফোঁটা গড়িয়ে পড়া পানির মতো। আধো তম্রসায় বুকের উপর এক টুকরো সমুদ্রের মতো জলজল করছে পাথরটা। তোহাকে নিরবিচ্ছিন্নভাবে আয়নার দিকে চেয়ে থাকতে দেখে মুখ খুলল তিহান, বলল, পছন্দ হয়েছে? তোহা দ্বিরুক্তি করল না, আর চোখে তাকিয়ে লাজুক হেসে মাথা নামিয়ে ফেলল। হাসলো তিহানও। খানিক বাদে গাড়ি ড্রাইভ করতে করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আফসোস করে বলল, এই জিনিসটা দেওয়া উচিত হয়নি, বুঝলে? তোহা ভ্রুকুটি করল, কপালে ভাঁজ ফেলে অনুসন্ধিৎসু কণ্ঠে বলল, কেন? তিহান এবার বাঁকা হাসলো। চট করে ঘাড় ফিরিয়ে লকেটটার উপর চোখ বুলিয়ে জ্বালাময়ী কণ্ঠে বলল, বেশিক্ষণ তাকিয়ে থাকলে তুমি আমাকে নির্লজ্জ বলবে। কিছুক্ষণ বোকা বোকা চাহনি দিয়ে অতঃপর কথাটা বুঝে যেতে বিশ্রীভাবে মুখ কুঁচকে ফেলল তোহা। নড়ে চড়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, ছি। বাসায় ফিরতেই আতিয়ার মুখোমুখি হয়েছে তারা। গেট খুলে তিহানা তোহাকে দেখে সহাস্য মুখে ভেতরে আয় বললেও পর মুহূর্তে চোখের কোণায় সূক্ষ্ম ভাঁজ পড়ল তার দৃষ্টি তোহার লকেটটায়। হাত বাড়িয়ে তা দেখে নিলেন তিনি। অতঃপর তিহানকে উদ্দেশ্য করে বললেন, ভারী সুন্দর তো। এবারও জেদ করেছিল নাকি? আতিয়ার কৌতুকপূর্ণ স্বর আর বলার ঢং দেখে এই রসিকতাটা বুঝতে পারল তিহান। আগে তোহাকে শাড়ি চুড়ি কিনে দিলে সবসময় সে বলতো তিহু জেদ করে কিনছে। তার বলা কথাটা দিয়ে তাকেই জব্দ করার চেষ্টা করেছে খালামুনি। তিহান মাথা ঝুঁকিয়ে হেসে সহজ গলায় বলল, এবারও জেদ করার সুযোগ দিইনি খালামণি, জেদ করার আগেই কিনে দিয়েছে। তোহা বিস্ফোরিত নয়নে তিহানের মুখ পানে চেয়ে থাকলো। এই লোকের মুখে কিচ্ছু আটকায় না, নিজের খালামুনির সামনেও একরত্তি লজ্জা নেই। হুড়মুড় করে পার হয়ে গেছে আরও কয়েকটা মাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলছে। তোহার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে 5 দিন আগে। কলেজ জীবনের সমাপ্তি হয়ে গেছে প্রায়। এখন শুধু বাসায় পড়াশোনা করবে, তারপর 3 মাস পর উচ্চ মাধ্যমিক। শীতকালের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে। আজকাল ভোরবেলায় কুয়াশার আচ্ছাদনে ছেয়ে থাকে শহর। দিনের বেলায় সূর্যের রাজত্ব কম। স্তূপীকৃত মেঘের বেড়াজালে দিনের আলো তার ডালপালা ছড়িয়ে দিতে পারে না। রাত্রি প্রহরে মোটা শীতের কাপড় না পরলে কাঁপুনি ধরে যায়। গুমোট বিকেলবেলায় গোসলে ঢুকেছে তোহার। সকালে ঘুম থেকে উঠতে পারেনি। দুপুর পর্যন্ত কম্বল গায়ে দিয়ে বেঘরে ঘুমিয়েছে, তাও ঘুমটা পুরোপুরি হয় না। আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে 16 কলা পূর্ণ হতো, কিন্তু তার আগে ফ্যানের আকস্মিক নষ্ট হয়ে যাওয়ায় তার পূর্ণতা পায়নি। শীতকাল হলেও ফ্যান আর কম্বল ছাড়া ঘুম হয় না তোহার। দুপুর থেকে মেজাজ খারাপ থাকায় ভেবেছিল আজকে গোসলটা বাদ দেবে, কিন্তু বিকেল হতে নোংরা নোংরা বোধ করে তার করতে পারেনি। কলিং বেলের শব্দের তুমুল উপদ্রবে বিছানা ছেড়ে উঠে গেল তুর্য। তোহা গোসলে যাওয়ার আগে তাকে বলে গিয়েছে কেউ বাসায় আসলে যেন গেট খুলে দেয়। আতিয়া দরজা আটকে ঘুমাচ্ছে, আর আরমান সাহেব বাসায় নেই, তাই তুর্যকে যেতে হবে। দরজা বাইরে একটা অচেনা ছোকরা টাইপের ছেলের সাথে তিহানকে দেখে ভ্রু কুচকালো তুর্য। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিহান বলল, তিহুর ঘরের ফ্যান নাকি নষ্ট হয়ে গেছে,
খালামণি মিস্ত্রি ডাকতে বলেছিল। তুর্য ভদ্রতার সহিত সরে দাঁড়ালো। আজকে সকাল থেকে রুম থেকে বের হওয়া হয়নি। সে জানতো না তোহার ফ্যান নষ্ট হয়েছে। জানলে আর তিহানকে কষ্ট করতে হতো না। সে নিজেই মিষ্টি নিয়ে আসতো। তোহার রুমের সামনে যে একটু দাঁড়ালো তিহান, নক করার জন্য হাত বাড়াতেই তুর্য মুচকি হেসে বলল, তোহা গোসলে গেছে, ভিতরে যান, সমস্যা নেই। আস্তে করে দরজা খুলল তিহান। রুমে কেউ নেই ব্যাপারটা শতভাগ নিশ্চিত হতে তুর্য আর ছেলেটাকে ঢোকার জায়গা দিল। বাথরুম থেকে পানি ঢালার শব্দ আসছে অনবরত। এই বিকেলবেলায় মেয়েটার কিসের গোসল? সর্দি জ্বর বাঁধাবে পড়ে। বিছানার উপর একটা টুল বসিয়ে তার উপর উঠে ফ্যানের যন্ত্রপাতি চালাচ্ছে ছেলেটা। তুর্য এটা ওটা এগিয়ে দিচ্ছে নিচে রাখা যন্ত্রপাতির ব্যাগটার দিকে। তিহান দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে। তার কঠোর দৃষ্টি ছেলেটার দিকে। কিভাবে কি করছে তাই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। বাথরুমের ভেতরের পানি পড়ার শব্দ বন্ধ হতে মস্তিষ্ক সচল হয়ে উঠল তার। ছিটকিনটা খুলে দরজাটা ফাঁক হতেই সচকিত দৃষ্টিতে সেদিকে তাকালো তিহান। কয়েক সেকেন্ড তোহার সদ্য স্নান করা পবিত্র মুখখানা, স্নিগ্ধ ভেজা চুলগুলো দেখে নিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে গলা নামিয়ে অবরুদ্ধ কণ্ঠে বলল, এখন না, একটু পরে বের হ। তোহা হতবিহবল কণ্ঠে আশ্চর্য হয়ে বলল, পরে মানে? আমি কি বাথরুমে দাঁড়িয়ে থাকবো? বের হতে দিন। চোয়াল শক্ত করে চোখ রাঙালো তিহান। বলল, মানা করেছি না? নিভে গেল তোহা। বাধ্য মেয়ের মতো দরজাটা আবার আটকে দিয়ে থম ধরে দাঁড়িয়ে রইল বাথরুমের ভিতর। ঘরে মিস্ত্রি এসেছে তা সে বুঝতে পেরেছে। ওয়াশরুমের ভিতর থেকেও সবই শোনা যায়, কিন্তু তাই বলে তাকে বেরোতে দিবে না তিহান। অদ্ভুত। প্রায় 10-15 মিনিট পর ঘরের ভেতরের পুরুষালী কণ্ঠগুলো স্বরগুলো থেমে গেল। দরজায় কান পেতে সে বুঝলো মিস্ত্রি চলে গিয়েছে। কিছু বলার আগে তিহান দরজায় নক করে বলল। এখন বের হ। তোহা বের হলো। পরনে লাল রঙা কামিজ, গায়ে ওড়না নেই। জামার লাল ওড়নাটা বালিশের পাশে রাখা, খুব সম্ভবত ভেতরে নিতে যেতে ভুলে গিয়েছিল। চুলগুলো এখনো ভেজা, গলা ভেজা। পানিগুলো মুক্তদানার মতো আকর্ষণ করছে। তিহান বিছানায় বসেছে, চোখ মুখ স্থির। আপনি কি পাগল নাকি? বিরক্তির সুরে কথাটা বলে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়ালো তোহা। চুলগুলো কানের পিছে গুজে তিহানের দিকে এগিয়ে আসতে তিহান তাকে হাত টেনে পাশে বসিয়ে চুলে ডান হাতের 5 আঙ্গুল ডুবিয়ে দিয়ে বলল, তোমার ভেজা চুলে অন্য কারো নজর পড়বে, তা আমি কি করে হতে দিই? ছেলেটা ফ্যান ঠিক করতে এসেছিল, আমার ভেজা চুল দেখতে নয়। তেতো কণ্ঠে বলল তোহা। তা ঠিক, কিন্তু তুমি ওর সামনে বের হলে ওর নজর তো তোমার উপর পড়তো, তাই না? বলতে বলতে তিহানের চোখ গেল তোহার গলার দিকে। তার দেওয়া লকেটটা না দেখতে পেয়ে মুহূর্তে দৃষ্টি শুরু হয়ে এলো। শক্ত কণ্ঠে সে বলল, তোমার লকেট কোথায়? তিহানের হঠাৎ রাশভারী কণ্ঠে চমকে উঠল তোহা। চোখ নামিয়ে আমতা আমতা করে ড্রেসিং টেবিলের দিকে হাত দেখিয়ে বলল, ওই যে খুলে রেখেছিলাম, সাবান পানিতে যদি নষ্ট হয়ে যায়। তিহান সাথে সাথে চুল থেকে হাত সরালো, আদেশসূচক কণ্ঠে বলল। নিয়ে আসো। তোহা চুপসে গেল পুরো দমে। তিহান যে রেগে আছে বুঝতে বাকি নেই। ধীর পায়ে উঠে গেল সে। লকেট টেনে তিহানের হাতে না দিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, আমি পরে নিচ্ছি, ভাইয়া এসে পড়লে কি ভাববে? কথাটা শেষ করার আগে হাত থেকে লকেটটা নিয়ে একটা তোহাকে বিছানায় বসালো তিহান। ভেজা চুলগুলো একপাশে এনে লকেটটা পরানোর জন্যে কাছে ঝুঁকে গেল। হুক না দেখে তো আর আটকাতে পারবে না। মুহূর্তে জমে গেল তোহা। তিহানের গাল তার কানের পাতায় স্পর্শ করছে। নিঃশ্বাসগুলো ছড়িয়ে পড়ছে ঘাড়ের কাছটায়। তোহা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে তিহান তাকে থামিয়ে দিয়ে প্রবল অধিকার নিয়ে বলে উঠল, আজ পরিয়ে দিচ্ছে, আর কখনো যেন খুলতে না দেখি। গোটা রাজধানী কুয়াশায় লেপ্টে আছে। ধোঁয়াটে সাদা পদার্থগুলো যেন পুরো শহরটাকে স্নান করিয়ে দিচ্ছে শীতের ঠান্ডা আলিঙ্গনে। পাখিদেরও ঘুম ভাঙেনি। তন্দ্রাচ্ছন্ন ঢাকা শহর। ফোনের রিংটনে গভীর আরামের ঘুমে ব্যাঘাত ঘটে তোহার। গা ম্যাচ করছে। গায়ের উপরের ভারী কম্বলটা সরিয়ে ওপাশ হতে শরীর সায় দিচ্ছে না। ফোনের রিংটন বেজেই চলেছে, অবিশ্রান্ত বিরামহীন। তোহা ঘুরে সোজা হলো। দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে শরীরের জড়তা কাটানোর নিষ্ফল চেষ্টা করলো। পিটপিট করে আধা বোঝা চোখে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে তিহানের ভার কণ্ঠস্বরের ঢাক ভেসে আসছে। তিহু, তোহা ঘুমের ঘোরে হালকা গোঙালো, ঝাপসা স্বরে সাড়া দিল। হ্যাঁ। কিছুক্ষণ মৌন মুখে চোখ বুজে তোহার ঘুমন্ত কণ্ঠটা অনুভব করার চেষ্টা করলো তিহান। এই তো আর মাত্র কয়েকটা মাস পরে সে রোজ সকালে এই কণ্ঠটাই শুনবে। এই কণ্ঠের আদুরে বলিতে তার ঘুম কাটি সাদরে অপেক্ষা করা কিছু মুহূর্তে জর্জরিত হবে তার এতদিনের ধৈর্যশীল প্রেমিক মন। চোখ মেলল তিহান। নমনীয় কণ্ঠে আবদার করে বলল, একটু বাইরে আসবে, আমি অপেক্ষা করছি। তোহা উঠে বসলো। লোকটার কোনো কথা আবদার অমান্য করার সাধ্যই নেই তার। আজ পর্যন্ত কখনো তিহানের মুখের উপর কোনো কথা বলেনি। অগত্যা চোখ কচলে ঘুম কাটানোর চেষ্টা করলো সে। দ্রুত বিছানা থেকে নেমে গায়ে শাল জড়িয়ে দিয়ে নিভু নিভু স্বরে উত্তর দিল, একটু দাঁড়ান, আসছি। এই সময় নীরবতাটা বেশি থাকে। নিঃশ্বাস প্রশ্বাসগুলো যেন
উচ্চ রব সৃষ্টি করে ফেলে। রুমের দরজাটা আস্তে করে খুলে ফেললো তোহা। নিঃশব্দে লক করে ঘুরে দাঁড়াতে হৃৎপিণ্ডটা ধরাস করে লাফিয়ে উঠল। ঠিক তার পেছনে তুর্য দাঁড়িয়ে আছে, চোখে মুখও ঢুলু ঢুলু। তোহা বিব্রত কিং কর্তব্য বিমূল লজ্জিত ভঙ্গিতে কিছু বলার আগে তুর্য তাড়া দিয়ে বলল, জলদি আয়, দরজা আটকে দিয়ে আমি ঘুমাবো বোন। তোহা বিস্মিত বাক্যহীন। পরিস্থিতিটার আগামাথা তার মাথায় ঢুকছে না। তুর্য কিভাবে জানলো সে বাইরে যাবে? তিহান বলেছে নিশ্চয়ই। ভাইয়ের সামনে কি একটা লজ্জা! ও আল্লাহ! কথা না বলে চুপচাপ দরজার কাছে গেল তারা। বেরোতেই দেখলো তিহান দাঁড়িয়ে আছে। তোহা গুটি গুটি পায়ে চুপটি করে দাঁড়ালো। কলাপাতা রঙের একটা সাদামাটা থ্রি পিসের উপর কালো শাল জড়ানো, মাথায় জর্জেটের ওড়না দিয়ে ঘোমটা টানা। ঘুমের রেশ এখনো লেগে আছে চোখের কোল জুড়ে। তুর্য কণ্ঠে হাসি মাখা তবে তীব্র দৃঢ় ভাব নিয়ে বলল, আমার বোনকে নিয়ে যাচ্ছেন তিয়ান ভাই, সময় মতো আবার ফেরত দিয়ে যেন কিন্তু। চাপা হেসে এলোমেলো চুলগুলোতে হাত চালানো তিহান ফিচেল গলায় বলল। একসময় তো একবার নিয়ে যাব, তখন কি করবে? হেসে ফেললো তুর্য। দরজা আটকে দিতে তোহা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আপনি এটা কি করলেন? কি করেছে? ভাইয়া কি ভাবছে? আমি তো আসছিলামই। আপনি ভাইয়াকে কেন ডাকলেন? তিহান এগিয়ে গেল। তোহার বাম হাতটা নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল, তোমাকে নিয়ে একটু ঘুরবো, সময় লাগবে। এইভাবে ফ্ল্যাটের দরজা খুলে রেখে গেলে বিপদ হতে পারে। আর তোর যে কিছু ভাবিনি, আমার প্রেমিকা ওরফে হবু বউকে আমি নিয়ে যাচ্ছে। কে কি ভাববে তা ভেবে আমার কি? আপনি পাগল, সত্যিই পাগল। ধিয়ান হাসলো কেবল। তোহাকে কাছে টেনে সিঁড়ি ধরে নামতে নামতে তোহা জিজ্ঞাসা করলো, এ সময় কোথায় নিয়ে যাবেন? জানি না, অলিতে গলিতে ঘুরে বেড়াবো, তোমাকে অনুভব করব, ব্যাস এতটুকুই। হাঁটবেন? ধিয়ান ঠোঁট বাঁকিয়ে বলল, না, এবার রিক্সা ঠিক করে রেখেছে। তোমার তো পা ব্যথা হয়ে গেছে। রিক্সা চলছে ধীর গতিতে। কুয়াশায় আচ্ছাদন কাটিয়ে এগোনো মুশকিল। তবুও রিক্সাওয়ালা মামাটা পাক্কা চালক হওয়ায় বিশেষ ঝামেলা হচ্ছে না। আশেপাশে কোনো দোকান এখন অবধি খুলেনি। ফোন বা ঘড়ি নেই সাথে, বিদায় সময়টাও বোঝা যাচ্ছে না। 6টা বোধহয় বাজেনি এখনো। শীতে কুকড়ে তিহানের সাথে ঘেঁষে বসেছে তোহা। তিহানের পরনে পাতলা টি শার্ট আর ট্রাউজার। চোখ মুখ একেবারে স্বাভাবিক। নির্বিকার চিত্তে তোহার এক হাত টেনে সেই হাতের দিকে তাকিয়ে তা নেড়ে চেড়ে যাচ্ছে সে কখন থেকে। যেন শীতটাকে ছুঁয়ে দিতে অক্ষম। তোহা চোখ মুখ কুচকালো, বলল, আপনি এটা কি গায়ে দিয়ে এসছেন? শীত করছে না? করছে না তো। কেন করবে না? তিহান ঘাড় ফিরালো। তোহার মুখের দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে আবিষ্ট স্বরে বলল, আমার উত্তাপটা যে আমার সাথে আছে, শীত আমার ছুপে কি করে? শীতকালে রান্নাঘরে খুব আরাম বোধ হয়। আগুনের তাপে গরম লাগে। সেই গরম গরম ভাবটা অনুভব করতে রান্নাঘরে পদচারণ করলো তোহা। আতিয়া বিকেল থেকে কিছু একটা করছে। সে এতক্ষণ ঘরে পড়ছিল তাই জানে না। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়ালো। নাকে চিরপরিচিত কিছু একটার মিষ্টি ঘ্রাণ ভেসে আসতে উৎসুক কণ্ঠে বলল, কি করছো আম্মু? আতিয়া মুচকি হাসলো, বলল, খুন্তিটা দে তো, পাটিসাপটা করছি। চওড়া হাসলো তোহা। খুন্তিটা এগিয়ে দিয়ে আতিয়ার পাশে দাঁড়াতে আতিয়া দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, তোরও বানানো শেখা উচিত। তিহানটা খুব পছন্দ করে এসব। তো বিয়ের পর করে খাওয়াবি। তোহা হতবুদ্ধি হয়ে গেল। এই লোকটার লাগামহীন কথাবার্তা ছোঁয়া তার পুরো পরিবারে লেগে গেছে। সবাই যেন তাকে লজ্জায় ফেলার ঘোর ষড়যন্ত্রে নেমেছে গাঁট বেঁধে। সে কি করবে, কোথায় মুখ লুকাবে তিহানের বুকে? ভাবনার সুতো ছিল। আতিয়া 3টে গরম পিঠা বাটিতে তুলে তোহার হাতে দড়িয়ে বলল, ছেলেটাকে দিয়ে আয়। তিহানের রুমে ঢুকতেই একটা লোমশ তুল তুলে কিছু পা ছুঁয়ে যেতে তুমুল গতিতে লাফিয়ে ওঠে তোহা। চোখ মুখ খিচে গগন বিদারী চিৎকার করতে কেউ একজন পাশ থেকে তাকে বুকে টেনে নেয়। সস্নেহে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে বলে, বিয়ের আলোটা ভয় পায় না। তোহা স্থির হয়। ভয়টা হয়তো কমেছে কিছুটা। তিহান তাকে ছেড়ে দাঁড়ায়। তোহা জোরে শ্বাস নেয়। বুকে থুতু দিয়ে আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে খুঁজতে ভীত কণ্ঠে বলে, কোথায় বিড়াল? তিহান আচমকায় হাসে। মেয়েটা এত বেশি ভয় পায়। তোহার হাত থেকে কাচের বাটিটা খুব সন্তর্পণে নিজের হাতে নিয়ে নেয় সে। হাতে উঁচিয়ে ইশারা করে বলে, ওই তো বিছানা বসেছে। কালো সাদা রঙের একটা মাঝারি আকারের বিড়াল, সবুজ চোখ, বিছানার মাঝে বসে গা চাটছে। তোহা চিনে বিড়ালটাকে। সেই যে একবার তিহান পথ থেকে বাঁচিয়েছিল এই বিড়ালটা। এরপর থেকে তাদের বাসার নিচতলার গ্যারেজেই থাকতো। দারোয়ান চাচা খেয়াল রাখতো। তিহান বোধহয় খাবার দাবারে টাকা দিয়ে আসতো, সে জানে না ঠিক। তখন অবশ্য বিড়ালটা ছোট ছিল অনেক, এখন বড় হয়েছে। তোহা সন্ধিকান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি ওকে ঘরে এনেছেন কেন? শীত পড়েছে তো, গ্যারেজে অনেক ঠান্ডা থাকে, ওর থাকতে কষ্ট হয়, তাই ভাবলাম নিয়ে আসে, আমার সাথে ঘরে থাকুক। বলতে বলতে বিছানায় যেয়ে বসলো তিহান। তোহাও গেল কাছাকাছি। বিড়ালটার শরীরে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বিছানায় বসলো। বলল, আপনাকে কামড়ে দিলে? অলরেডি খামচে দিয়েছে। এত রাতে নিয়ে ঘুমিয়েছিলাম,
পিঠটা আজকে কিছু রাখেনি। আল্লাহ দেখি। তিহান হাসলো, এক টানে টি শার্ট খুলে নিয়ে পিঠ দেখিয়ে বলল। তোমার কাজটা তোমার আগে বিড়ালটা করে দিল, দুষ্টু বিড়াল। রসিকতাটা গায়ে মাখল না তোহা। ব্যথাতুন্নয়নে চেয়ে থেকে তৎক্ষণাৎ উঠে গেল। সেন্টার টেবিলের নিচের অংশ থেকে ফার্স্ট এড বক্সটা বের করে মলম হাতে এগিয়ে আসলো। তারপর অবিলম্বে লাল হওয়া অংশগুলো মলম লাগাতে লাগাতে কান্নামাখা কণ্ঠে বলল। বেশি জ্বলছে? তিহান দাঁতে দাঁত চেপে সহ্য করে বলল। জ্বলছেই না। একদম মিথ্যে বলবেন না। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, অসহ্যকর। আপনি এমন কেন? তিহান এবারও হাসলো। মেয়েটা একসময় সবসময় তাকে এভাবে শাসন করবে, তার পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে। অদ্ভুতভাবে তার হঠাৎ এত লজ্জা লাগছে কেন? দিন গড়িয়ে গেছে, বছর ঘুরেছে। গত মে মাসে শেষ হয়েছে তোহার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ব্যস্ত তারা ছুটি নিয়েছে। তোহার এখন অফুরন্ত সময়। মনে মনে চলছে বিয়ের মৌসুম। এই মাসের শেষে খুবই সম্ভবত তাদের কাবিন হয়ে যাবে। ঋতুর পালাবদল ঘটেছে। শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা, অতঃপর প্রকৃতি সিক্ত করতে আবারও এসেছে শ্রাবণ মাস। আকাশ কাঁপিয়ে জলধারা নামে আজকাল। মেঘে মেঘে বিস্তর রেশ বেশি করে। পরিশেষে অভিমানগুলো বৃষ্টিরূপে ঝরে পড়ে যায় ধরণীর গায়ে। ধরিত্রী মাতা তা সাদরে বরণ করে নেয় দু হাত মেলে। প্রকৃতি ভিজে উঠে। কাটা মাটির গন্ধ, পিচঢালা রাস্তায় ছড়িয়ে থাকা জলরাশি, চকচক করে ওঠা সবুজ গাছটার মগডালে সরু সোনালি রোদরশ্মি, সবটা যেন চিরচেনা প্রকৃতিটাকে নতুন করে একেবারে শুদ্ধতম রূপে ভালোবাসতে শেখায়। শ্রাবণ মানেই তো বৃষ্টি, আর বৃষ্টি মানেই প্রেম। সুতরাং এই শ্রাবণে সব বর্ষণের অপরিবর্তিত এক নাম, প্রেম বর্ষণ। মায়ের ঘরের বিছানায় বসে পা দোলাচ্ছে তোহা। তাকে বসিয়ে রেখে কাঠের আলমারি হাঁ করে খুলে আধা ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করছে আতিয়া। মাঝে মধ্যে দুই একবার বিড়বিড় করে রাখলাম কোথায়, পাচ্ছি না কেন, এই ধরনের স্বগতোক্তি আওড়াচ্ছে তোহা। চোখ মুখ পুতুলের ন্যায় শান্ত নিশ্চল। কিছু বলতে গেলে তাকে মৃদু ধমকের স্বরে চুপ করিয়ে দিচ্ছে আতিয়া। ড্রয়িং রুম থেকে ছেলেদের হাসি ঠাট্টার শব্দ কানে আসছে। তার খালুরা ভাইরা সবাই বসেছে ড্রয়িং রুমে। কাবিন হবে আগামীকাল, মানে শুক্রবারে। আগে বিয়েটা পড়িয়ে রেখে তারপর বাদবাকি হলুদের বিয়ের আনুষ্ঠানিক জমকালো আয়োজন শুরু হবে পরের সপ্তাহে। আদরের ছোট মেয়ের বিয়ে বলে কথা। আরমান সাহেব পারলে মাসখানেক আগে থেকে বাড়িঘর সাজিয়ে ফেলেন, কিন্তু তা করলে লোকে তাকে পাগল বই কিছু বলবে না। আর আতিয়ার হাতে তার বিয়ের ওড়নাটা সিঁদুর রঙা ওড়নায় সোনালি কাজ করা পার। সেই 25-26 বছর আগের যুগেও আরমান সাহেব বেশ রুচিশীল ছিলেন। বিয়ের শাড়ি গহনার সাথে এই ওড়নাটাও দিয়েছিলেন। দামি দামি শাড়ি গহনার ভিড়ে এই ওড়নাটাই বেশি মন কেড়েছিল যুবতী আতিয়ার। ওড়নাটা এতকাল বেশ সযত্নে তুলে রাখা ছিল আলমারি নিরাপদ এক কোণে। নিশার বিয়ের সময় অবশ্য বের করেছিলেন আতিয়া, কিন্তু নিশা সাফ মানা করে দিয়েছিল যে সে এসব পুরনো যুগের ওড়না পরবে না। কষ্ট পেলেও আতিয়া জোর করেনি। হাতের 5 আঙ্গুল তো আর সমান হয় না। তখন এটা আবার তোহার জন্য যত্ন করে তুলে রেখেছিলেন। তোহা যেন বিয়ের দিন তার মায়ের ওড়না মাথায় দিয়ে, এমন একটা সুপ্ত ইচ্ছা তার আছে। যদিও সে জোর করবে না, তবে তার দৃঢ় বিশ্বাস ছোট মেয়ে মায়ের ইচ্ছের মান রাখবে। তিয়া এগুলো মিষ্টি হেসে পেছন দিয়ে দুহাতে ওড়নাটা মেলে ধরে তোহার মুখের দিকে চেয়ে অদ্ভুত একটা মোলায়েম আবদার করে বলল। পড়াই। কিছুক্ষণের জন্য একরকম মোহে চলে গেল তোহা। মায়ের এমন কণ্ঠ সে আগে শরীরই। খানিক বাদে নিজের গায়ের ওড়নাটা দিয়ে টানা ঘোমটা নামিয়ে মাথা নুয়ালো সে। মেয়ের সম্মতি বুঝতে ঠোঁটে প্রগাঢ় হাসির ঝলক খেলে উঠল আতিয়ার। চোখের কোনায় চিকচিকে অশ্রুকণা নিয়ে ধীর গতিতে ওড়নাটা তোহাকে পরিয়ে দিল আতিয়া। মুখ নামিয়ে মন ভরে তোহাকে দেখে নিয়ে কপালে স্নেহের চুমুখে বলল, মাশাল্লাহ। তোহা হাসলো। এ হাসিতে যেন মুক্ত ঝরে। মামের এহেন মুহূর্তে বাধা হয়ে সশব্দে দরজা খুলে ভেতরে আসলো স্বর্ণালী। বলল, খালুর চশমা কোথায় খালামণি? খালু যাচ্ছে। আতিয়া উঠে দাঁড়ালো। খুব সন্তর্পণে চোখের জলটা মুছে নিয়ে গলা ঝেড়ে এদিক ওদিক তাকিয়ে উত্তর দিল। কোথায় যে রেখেছে? আচ্ছা তুই যা, আমি খুঁজে আনছি। স্বর্ণালী চলে গেল, তবে দরজাটা অর্ধেক না ভিড়িয়ে। এখান থেকে ড্রয়িং রুমে সব স্পষ্ট দেখা যায়। তুহার দৃষ্টি মুখ বরাবর রাখা ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজেকে কেমন নতুন নতুন লাগছে, একদম অচেনা স্নিগ্ধ একটা শোভা। ড্রয়িং রুমের কোনায় সোফায় বসে কথাবার্তায় নিবিষ্ট ছিল তিহান। নিতান্তই বেখেয়ালিতে হঠাৎ পাশের রুমের দিকে চোখ পড়লেও পর মুহূর্তে তার সকল খেয়াল যে স্তূপাকারে জমা হলো সেখানে। তিহান বশীভূত হয়েছিল। বিয়ে লাল ওড়না মাথায় দেওয়া মেয়েটার এই আশ্চর্য অপার সৌন্দর্য তার তুচ্ছ চোখ জোড়া ধারণ করতে পারছে না। তবুও সে তা চেষ্টা করলো সহ্য করে নেওয়ার। চেয়ে রইল মুগ্ধ নিষ্পলক নয়নে।
মিনিট পার না হতেই চার চোখ এক হলো। চট করে দৃষ্টি নামালো তোহা। সেই গালের রক্তিম আভাযুক্ত অপার্থিব সৌন্দর্যের কাছে পরাজয় স্বীকার করে নিল তিহানের ধূসর মণি। ধীর গতিতে সেও চোখ ফিরিয়ে নিল। সন্ধ্যা 7টা। তিহানের মুখশ্রী থমথমে, ক্রোধে ফেটে পড়ছে। লালাপ চোখ দুটো, ফর্সা চেহারায় ফুটে উঠা ঝাঁঝালো রাগটা লুকানোর বিন্দুমাত্র চেষ্টা শুধুমাত্র বিয়ে ভরা বাড়িতে উচ্চ বাক্য, আগ্রাসী আচরণ করা, দৃষ্টিকটু দেখা যাবে ভেবে দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। খানিক বাদে রাগটা মাথাচাড়া দিয়ে উঠতে তা সহ্য করতে না পেরে আরমান সাহেবকে ড্রয়িং রুম থেকে ডেকে রুমে নিয়ে গেল তিহান। দরজা ভিড়ে স্পষ্ট ভাষায় বলল, অনন্ত এখানে কেন এসেছে খালু? আপনি মানা করেননি কেন? আরমান সাহেব টের পেলেন তার সামনে দাঁড়ানো যুবকটির আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলজ্বল করছে। যদিও ভদ্রতার খাতিরে দৃষ্টি নামিয়ে রেখেছে, তবুও বোঝা যাচ্ছে সেই চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সেই আগুনের তাপে চোখ মুখ লাল হয়ে গেছে। আরমান সাহেব হালকা কাশলেন, বললেন, নিশা তো তোহার বড় বোন, ওকে তো আমি বিয়ের আসনে মানা করতেও পারি না, তাই না? আমি নিশার কথা বলিনি খালু, অনন্তের কথা বলেছি। আর আপনি অবশ্যই অবগত আছেন আমি কেন বলছি কথাটা। তিহান নামানো কণ্ঠেও প্রগাঢ়তার তীব্র ছাপ। আরমান সাহেব এগুলেন, তিহানের কাঁধে এক হাত রেখে বললেন, শান্ত হও বাবা, আমি শুধু নিশার সৌন্দর্যকে আসতে বলেছিলাম। অনন্ত কেন এলো আমার জানা নেই। আর এতক্ষণ ছেলেটার আচরণ দেখে মনে হয় না সে পূর্বের মতো কাজ আবারও করার সাহস করবে। সৌহার্দ্য, বিচক্ষণ, বুদ্ধিমান সম্পন্ন মানুষ। অবশ্য নিজে এমন ভাইকে সে এমনি এমনি নিয়ে আসবে না। এখন বাসায় আশেপাশের ফ্ল্যাটের মহিলা মানুষ আছে। আমার মনে হয় এ বিষয়ে রাতের বেলা খোলাখুলি ভাবে কথা বলা যাবে। তিহান মৌন মুখে মাথা নাড়ালো। শুধু এই মুহূর্তে কথা বাড়িয়ে শুধু শুধু খালুর সামনে বেয়াদবি করতে চাচ্ছে না সে। রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার একটু পরে অন্য ফ্ল্যাটের মহিলারা চলে গেলে সৌহার্দ্য সময় সুযোগ বুঝে নিজের থেকেই বলল, বাবা, আপনি হয়তো ভাবছেন আমি ওই ঘটনার পরও কেন নির্বোধের মতো অনন্তকে সঙ্গে নিয়ে এসেছি, তাই তো? বসার ঘরে তখন পরিবারের বড়রা উপস্থিত। তিহানও আছে, অত্যন্ত নত মুখে বসে আছে। চোখে মুখে হয়তো অনুশোচনার রেখা। আরমান সাহেব বিচলিত হলেন না, ঠান্ডা স্বরে উত্তর দিলেন, সেরকম ভাবাটাই তো স্বাভাবিক। অনন্ত তুহার কাছে ক্ষমা চাইতে এসেছে বাবা। সে অপ্রীতিকর ঘটনার জন্য সে অনুশোচিত। তিহান তেজস্বী গম্ভীর গলায় ফোরন কাটল। তাই নাকি? হঠাৎ আজকে কেন তার ক্ষমা চেতে ইচ্ছে হলো দুলো ভাই? সে ঘটনার তো অনেকদিন হয়ে গেছে। এতদিন পর আজ তার অনুশোচনা হলো। তাকে থামিয়ে দিলেন। আরমান সাহেব স্ত্রীর দিকে চেয়ে বললেন, তোহাকে ডেকে আনো। সে যেহেতু ক্ষমা চাচ্ছে, তাকে তা করার সুযোগ দেওয়া হোক। তোহা এলো, ক্ষমা চাইলো। সে পায়ে পড়তেও রাজি, তবে পায়ে পড়তে হলো না তাকে। তার আগে তোহা মিনমিনে কণ্ঠে তাকে ক্ষমা করে দিল। পরিস্থিতি তখন শিথিল হয়েছে। তোহা বসার ঘর থেকে সরে যাওয়ার জন্য উদ্যত হতে তিহান সকলের অগোচরে তার কবজি ধরে আটকিয়ে চাপা স্বরে বলল, রাতে একটু সাবধানে থাকবে। আজকের সকালটা ভিন্ন। বছরের পর বছর অপেক্ষার পর সেই মহেন্দ্রক্ষণ। তোহার হাত ভর্তি লাল রঙা মেহেদি উকি দিচ্ছে। গতকাল রাতে সে মেহেদি পড়েছে, কোনো অনুষ্ঠান করেনি ইচ্ছে করে। সারা বাড়িতে ব্যস্ততারা ছুটে বেড়াচ্ছে হই হই করে। শুধু কাবিনের অনুষ্ঠানে আশেপাশের ফ্ল্যাটের সবাইকে দাওয়াত করেছে আরমান সাহেব। ঘনিষ্ঠ কিছু আত্মীয়রা তো আছেনই। তো অবশ্য কাবিনটা ছোটখাটো করে করার কথা বলেছিল, কারণ আবার পরশুদিনই বিয়ের মূল অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে। এত খরচা করে কী লাভ? কিন্তু আরমান সাহেব তার প্রস্তাবটা মুখের উপর নাকচ করে দিয়েছেন। জুম্মার পর কাজী আসবে, বিয়ে পড়ানো হবে। কবুল কবুল কবুল। এরপর কেবলই পবিত্রতা। তোহার পরনে তিহানের দেওয়া লাল বেনারসি, মুখে অল্প বিস্তর সাজ, রেশম কালো চুলগুলো পিঠের উপর লুটোপুটি খাচ্ছে। নিশার আতিয়া স্বর্ণের গহনাগুলো পরিয়ে দিল তাকে। চুল বাঁধার আগেই বাইরে থেকে ডাক পড়ল। বিয়ে বাড়ি, হাক ডাক হওয়া স্বাভাবিক। আতিয়া হন্তদন্ত হয়ে ছুটল। খানিক বাদে আবারও সৌহার্দ্য ডাকে, তুই বস, আমি একটু শুনে আসি। বলে নিশাও বেরিয়ে এলো। একা ড্রেসিং টেবিলের সামনে বসে রইল তোহা। আনমনে আতিয়ার বিয়ের ওড়নাটা মাথায় দিল একবার। না, এবার সত্যি সুন্দর দেখাচ্ছে তাকে। গেট খোলার শব্দ। তোহা না তাকিয়ে বলল, আপু, চুলটা বেঁধে দাও তাড়াতাড়ি, আজান তো দিয়ে দেবে একটু পর। বাইরে এত শোরগোল কেন? কাজে কি এসে পড়েছে আগে? বলেই মাথার ওড়নাটা নামিয়ে রাখলো সে। উঠে দাঁড়িয়ে খোলা চুল সামলাতে সামলাতে পেছনে ফিরতে ধক করে একটা ধাক্কা লাগে বুকের মধ্যিখানটায়। আপনা আপনি দুপা পিছিয়ে গেল সে। ড্রেসিং টেবিলের সাথে পা ঠেকে যেতে থেমে থেমে ভীত গলায় বলে, আপনি কেন এসেছেন এখানে? বেরোন, আমি রেডি হচ্ছি। অনন্ত হাসলো, সেই পুরনো বিশ্রী হাসিটা।
গাড়িরই করে উঠল তোহার, শরীরে কাটা দিল, মনের গহীন কোণে উকি দিল আগাম কিছু দুঃসংবাদ। অনন্ত সময় নষ্ট করলো না, যে কোনো সময় যে কেউ এসে পড়তে পারে, এই সুযোগটা বেশ কষ্টে হাতে এসেছে। সে দ্রুত কদমে এগিয়ে গেল। তোহার নরম হাতের প্রতিরোধ নিমিষেই উপড়ে দিয়ে বলিষ্ঠ হাতে চেপে ধরল তোহাকে, নিজের সাথে আপত্তিকর স্থানগুলো তার বাজে হাতের কুলুষিত ছোঁয়ায় ভরিয়ে দিতে থাকলো অবিলম্বে। তোহা চিৎকার করলো, বাইরে বোধহয় কিছু নিয়ে ঝগড়া বেঁধেছে, বাবার খালুদের তুমুল উচ্চ বাক্য শোনা যাচ্ছে। পুনরায় চিৎকার করার আগেই অনন্ত তার মুখ চেপে ধরলে স্পর্শকাতরী স্থানে অধরের আগ্রাসী আক্রমণগুলো ক্ষত বানিয়ে ফেলছে। ক্ষতবিক্ষত হচ্ছে তোহার মন। এই শ্রাবণ কি তবে কেবলই তার হৃদয়ে রক্তপাত ঘটানোর জন্য এসেছে? চোখ বেয়ে অজর ধারায় গড়াচ্ছে পানি, মুখ দিয়ে গোঙানি। তার নিজের মানুষটা তাকে স্পর্শ করার আগে সে অন্যের ছোঁয়ায় রক্তাক্ত হয়ে গেল কেন? কেউ বোধহয় আসছে। হ্যাঁ, তাই তো, এদিকে আসছে, খুব দ্রুত পায়ে। পায়ের হিলে শব্দ শোনা যাচ্ছে, খটখট খটখট। অনন্ত সরে দাঁড়ালো। সেদিনের চরের ঝালটা পুরোপুরি মেটেনি, তবে যা পেরেছে এই ঢের। তোহাকে ছেড়ে দিয়ে পৈশাচিক হাসি হাসলো সে। ডান হাতের কনুয়ের কাজটায় খামচিয়ে ধরে আরেক হাতে খুব দ্রুত গাঢ় লিপস্টিক ডোলে ছড়িয়ে দিল। মাথার চুল এলোমেলো করে বাইরের মানুষটা দরজা খোলার আগে ভেতর থেকে দরজা টেনে সজোরে তোহাকে এক ধাক্কায় ছুঁড়ে মারল বাইরে। বাবুর্চিদের সাথে খাবার দাবারের বিষয় নিয়ে এক কথা দু কথায় বিস্তর কথা কাটাকাটি লেগে গিয়েছে ড্রয়িং রুমে। আরমান সাহেব উত্তেজিত হয়ে পড়েছেন। আতিয়ার নিশা সেখানে ব্যস্ত থাকায় স্বর্ণালী আসছিল তোহার চুল বাঁধায় সাহায্য করতে, তবে রুমে প্রবেশ করার আগে আকস্মিক ধাক্কাটা সে সামলে উঠতে পারল না। ড্রয়িং রুমের উপস্থিত প্রত্যেকটা চোখ তখন সেদিকে। ঝগড়া থেমে গেছে, সব শান্ত শীতল। বিয়ে বাড়িতে বইয়ের এহেন বিধ্বস্ত অবস্থার পরক্ষণে রুমের ভেতর থেকে অনন্তের বের হওয়া দেখে মেহমানদের প্রায় সবাই ঘটনা সম্পর্কে উৎসুক হয়ে উঠল। তুর্য এগিয়ে এলো সর্বপ্রথম। বাকি কারো না চলছে পা, না চলছে মুখ। তুর্য এসে স্বর্ণালীর কাছ থেকে তোহাকে টেনে বুকের সাথে চেপে ধরল দ্রুত। এলো স্নেহের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে ক্ষীণস্বরে ডাকলো তোহা। ভাইয়া। সেই করুণ ডাকটায় ভেতরটা যেন জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল তুর্যর। বোনের এই অবস্থা দেখে ঘটনা বুঝতে বাকি নেই তার। সে চাপড়ে ধরল তোহাকে, যেন বুকের ভেতর লুকিয়ে ফেলবে আদরের বোনটাকে। তোহার চোখ বুঝলো, নিস্তেজ গলায় প্রশ্ন করলো, উনি কোথায়? অনন্ত দাঁড়িয়ে আছে উদ্ভ্রান্তের মতো, তার চোখে ঠোঁটের বাঁকা হাসিতে যেন প্রকাশ পাচ্ছে নরপিশাচের তৃপ্তিকর ঢেকুর। আরমান সাহেব এগুলেন, রক্তচক্ষুনির সজোরে চড় মারলেন অনন্তর বাম গালে। তার প্রেশার বেড়ে যাচ্ছে, হাত কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। অনন্ত ছিটকে পড়ে গেল মুহূর্তে। তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, এখন যত ইচ্ছে মারেন আঙ্কেল, আপনার মেয়ের ক্ষতি তো করেই ফেলেছে। তিহান বেরিয়েছিল একটু একটা জিনিস কিনতে। ধৈর্যশীল প্রেমিক মনটা আজ খুব বেশি তাড়া দিচ্ছে তোহাকে বিয়ের শাড়িতে সাজে বধূ বেশে দেখার জন্য। তৃষ্ণান্ত মনটা হাহাকার করছে। এত তাড়া তো তার কোনো কালেই ছিল না, তবে আজ এত তাড়াহুড়ো কেন? হাতের ছোট্ট জিনিসটা পরনে ধবধবে সাদা পাঞ্জাবির পকেটে ঢোকালো সে। প্রায় সিঁড়ির মাথায় উঠে গেছে, কোনো কলরব নেই। বেরোনোর আগেই তো দেখলো সব সরব। এখন সব এত নীরব কেন? কিছু হলো না তো? তোহাদের ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুললো সে। সবার মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকার অনন্তর ফ্লোরে বসা দেখে বুঝলো খুব বাজে কিছু ঘটে গেছে। সে দেরি করে ফেলেছে, খুব দেরি। কয়েক কদম এগিয়ে যেতে তোহার দেখা মিলল। তুর্যের বুকে গুটিসুটি হয়ে লুকিয়ে আছে, ভয় পাচ্ছে বোধহয়। তিহান সবটা বুঝেও যেন বুঝলো না, বুঝতে চাইল না। তুর্যের চোখ সিক্ত। তিহান নির্বোধের মতো বলল, কি হচ্ছে এখানে? তিহানের কণ্ঠ কানে যাওয়া মাত্রই মুখ তুলল তোহা। রং ছড়ানো ঠোঁট, এলো কেশ চুলের ফাঁক গলিয়ে ঘাড় গলা দৃশ্যমান ক্ষতগুলো যেন মুহূর্তে দাবানল সৃষ্টি করে দিল তিহানের শান্ত স্নিগ্ধ চোখ দুটিতে। বজ্রাহতের ন্যায় প্রাণপ্রেয়সীর বিক্ষিপ্ত আবেশ দেখে নিতেই ফুপিয়ে উঠে। আবারও তুর্যর বুকে মুখ লুকালো তোহা। তুর্য আগলে ধরল তাকে, খুব আদরে, চরম মমতায়। তিহান মুখ ফেরালো, বিধ্বংসী হিংস্র হয়ে উঠল নিমিষে। লাথি লাগালো অনন্তর বুক বরাবর, আর্তনাদ করে উঠল অনন্ত। দাঁতে দাঁত চেপে বলল, তোর হবু বউকে তো কলঙ্কিত করে ফেলেছে। পুরো বাড়ি ভর্তি সবের সাক্ষী আছে। খুব তেজ না চরমার আমার। বাক্যটা শেষ করতে পারল না অনন্ত। তার আগে আরেকটা ভারী লাথি পড়ল তার মুখের উপর। এক পর্যায়ে নিরবিচ্ছিন্নভাবে পড়তেই থাকলো। এলোপাথারি, কেউ আটকাচ্ছে না, সাহস পাচ্ছে না। সৌহার্দ্য চুপচাপ। তার ছোট ভাই যে এত নিকৃষ্ট তার জানা ছিল না। থাকলে হয়তো এতদিন অনন্তের মিথ্যা ভদ্র আবেশটা সে ধরে ফেলতে পারত। সে ব্যর্থ, ভাই হিসেবে ব্যর্থ, এবারে জামাই হিসেবে ব্যর্থ। তিহানের চোখে মুখে যেন আগুনের রক্তিম লাভা গলে গলে পড়ছে। তোহার ফুপিয়ে ওঠার শব্দগুলো যেন সে আগুনে ঘি ঢেলে তাকে আরো দাহ্য করে তুলছে। অনন্তর অবস্থা যায় যায়, রক্তের ফোঁটায় সাদা ফুল রঞ্জিত। তুর্য বোনকে ছাড়তে পারছে না, নয়তো তার হাত থেকে অনন্ত রক্ষা পেত না। আরমান সাহেব চোখ বুজে সোফায় বসেছিলেন। অনন্তের আহাজারি গোঙানিতে চোখ মেলল সে। তখন যদি এই ড্রয়িং রুমে তুমুল ঝগড়াটা না লাগতো, তবে অবশ্যই তোহার চিৎকার কারো না কারো কানে তো আসতো, কিন্তু তা আসেনি কোনোভাবে। তো সেই দায়ী। একবার মেয়ের দিকে তাকালো। তুর্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভয়ার্ত বোনকে। ড্রয়িং রুমের এক কোণে বোনের প্রতি ভাইয়ের নীরব ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে। তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল সে। তিহানের দিকে চেয়ে নিষ্প্রভ কণ্ঠে বলল, থামো তিয়ান, মারা যাবে।
আমি দেখছি কী করতে হবে। সাথে সাথেই থামালো না তিহান। আরও কয়েকটা লাথি লাগিয়েও ক্ষান্ত হলো না তার খ্যাপামন। জোরে কয়েকটা হাফ ছেড়ে একটু দূরে সরল সে। বলল, আপনাকে আমি কালই সাবধান করেছিলাম খালু, আপনি শোনেননি। আজকে জড়িয়ে আসে তিহানের কণ্ঠ। আরমান সাহেব চোখে অসহায়ত্ব নিয়ে তাকায়। তিহান শ্বাস ছাড়ে। ঢোক গিলে তোহার কাছে এগোয়। তুর্যর কাছ থেকে ছাড়িয়ে সবার সামনে নিজের বুকে জড়িয়ে নেয়। সবাই চুপ। সাধ্যি নেই কিছু বলার। মানুষটা চিরচেনা বুকের গন্ধটা নাকের কাছে পেতে ডুকরে ওঠে তোহা। কাটা জায়গাগুলোতে জ্বলছে, অনেক জ্বলছে, তার চেয়েও বেশি জ্বলছে ভেতরটা। এই ছিল কি তবে এত অপেক্ষার পরিসমাপ্তি? উপস্থিত একজন মধ্যবয়স্ক মহিলা ফোড়ন কাটল। বিয়ের আগে বরের সাথে এত জড়াজড়ি কিসের? মেয়ের তো মনে হয় চরিত্রে সমস্যা, শুধু ছেলের দোষ কেন হইবে? চুপ। বলেই গর্জন করে ওঠে তিহান। তার এক চিৎকারে মহিলা চুপসে যায়। বড়দের সাথে এভাবে সে কখনোই কথা বলে না, তবে আজ কেন যেন পারছে না। এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছে সবকিছু। কানাঘুষা চলছে তখনও। আতিয়া মূর্ছা গেছে। স্বর্ণালী নিশা সামলাচ্ছে তাকে। পরিবেশ খুব ভারী। তোহার শরীর নিস্তেজ, নির্জীব, অসাড় হয়ে আসছে। এত চাপ তার ছোট্ট মস্তিষ্ক নিতে পারছে না। তিহান দাঁড়ালো না। তোহাকে পাজাকোলা করে কোলে নিয়ে আরমান সাহেবের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, নিয়ে যাচ্ছি ওকে। এখানেও নিরাপদ না, শুধু কাজে আসলে আমার ফ্ল্যাটে নিয়ে যাবেন, ওখানে বিয়ে পড়ানো হবে। আর হ্যাঁ, পরিবারের মানুষরা একজনকে যাতে না দেখে। শেষের কথাটা উপস্থিত সবার দিকে তাকিয়ে বলে স্থান ত্যাগ করলো তিহান। আরমান সাহেব তার ঠান্ডা কণ্ঠ শুনে বেশ বুঝতে পারছেন তিহানের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না হলে আজগর অনর্থ ঘটে যাবে। আফিয়া আর তুর্য ছুটল তিহানের পিছু পিছু। তোহাকে নিজের রুমে এনে শুয়ে দিল। তিহান মেয়েটা বোধহয় জ্ঞান হারিয়েছে। না, জ্ঞান হারায়নি, ওই তো চোখ খুলছে একটু আধটু, দুর্বল হয়ে পড়েছে হয়তো। আফিয়া পানি এনে দিল। তিহান ফার্স্ট এড বক্স এনে রাখলো টেবিলের দিকে। নিজেকে যথাসম্ভব সামলে তোহাকে ঠেস দিয়ে বসালো বুকের সাথে। আফিয়া পানি খাইয়ে দিয়ে বাইরে গেল। তুর্য নিজের রুমাল বের করে মুখের লিপস্টিক ছড়িয়ে যাওয়া সাজগোজ মুছে দিচ্ছে। মোছানো হয়ে যেতে রুমালটা পুনরায় পকেটে ঢোকালো সে। বোনের মুখের দিকে চেয়ে থাকলো অনেকক্ষণ। তিহান ফার্স্ট এড বক্স খুলল। গলার কামড়ে ক্ষত করা জায়গাটা স্যাভলনে ছোঁয়া দিতে শিওরে উঠল তোহা। চোখ বন্ধ অবস্থাতে হাত মুষ্টিবদ্ধ করে শাড়ি খামচে ধরে করুণ স্বরে বলল, লাগছে। বুকের কোথাও যেন একটা কাটা বিঁধল, বড় একটা কাটা, খুব ধারালো, একদম রক্তাভ করে দিল সব। তখনই দরজার সামনে আসলো সাইফ। তুর্যকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, খালু তোমাকে ডাকছে একটু। বলে জায়গাটা থেকে সরে গেল সে। তুর্য আরেকবার বোনের দিকে তাকালো, অতঃপর তাকালো তার পিছে বসা শক্তপোক্ত মানুষটার দিকে প্রবল শ্রদ্ধা ভক্তি নিয়ে। তিহান তোহার গলার কাজটাই সযত্নে ব্যান্ডেড লাগাতে লাগাতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যা তুই, আমি একাই পারবো। আর এখানে কাউকে আসতে মানা করবি। হট্টগোল চাচ্ছি না, তীব্র রেস্ট প্রয়োজন। ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে। বাইরে বোধহয় শীতল হাওয়া বইছে। শ্রাবণ ঝরা বৃষ্টি নামতে পারে। পর্দা উঠছে। একটু পরপর এক ফালি আলো ঝলকে পড়ছে ঘরে। সাদা মেঝেতে বাতি নিভানো, তবে আলোক শূন্য নয় কোনো। পাতলা পর্দা ভেদ করে আসা কিরণে সব দৃশ্যমান। তোহার ঘাড়ে গলায় ব্যান্ডেড লাগিয়ে দিয়ে তিহান কোমল স্পর্শে তার বাম গালে হাত ছোয়ালো। চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে মৃদু স্বরে বলল, আর কোথাও লেগেছে? এতক্ষণ তেজ শূন্য ভঙ্গিতে তিহানের বুকে লেপ্টে থাকলেও এই নরম কণ্ঠটায় ভেতরের কান্নাটা ফুলে ফেপে উপচে পড়ল তোহার। গালে রাখা হাতটা নামিয়ে নিজের দুহাতের মুঠোয় নিয়ে অদ্ভুত আর্তনাদ করে ঘুমিয়ে উঠল সে। সেই সাথে গড়িয়ে পড়ল অবিরাম অশ্রুপাত। পাঞ্জাবি ভিজিয়ে উঠল। বুকের ওপরের সেই ভেজা জলের অস্তিত্বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তিহান। সব কেমন লণ্ঠভণ্ড হয়ে গেল। তার এই নিষ্পাপ ফুলটাকে কেন এত বেদনা সহ্য করতে হলো? কেন সে আগে এলো না? কেন মেয়েটাকে নরপশুটা ছুঁয়ে দিল? তোহার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। পাহাড় সমান কষ্টে দিশেহারা তিহান উপায় না পেয়ে তোহার মাথাটা বুকের সাথে একটু জোরে চেপে ধরল। হাত দিয়ে গলা চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদে না, আমি আছি তো। তোহার কান্না হু হু করে বেড়ে গেল। কেমন উন্মাদ হয়ে উঠল সে। তিহানের বাহু খামচে ধরল খুব জোরে। নখগুলো যেন ভেদ করে গেঁথে যাচ্ছে। তোহা আছড়ে দিচ্ছে এবড়ো থেবড়ো করে। হুঁশ নেই। তিহান বলল না কিছু। তার বাহু রক্তাক্ত করে যদি মেয়েটার কষ্ট কমে তবে কমুক না, ক্ষতি কি? তোহার হাত থামলো। তিহানের বুকে কপাল ঠেকে সে আহাজারি করে চিৎকার করে বলল, আপনি ছিলেন না, আপনি আমার কাছে ছিলেন না, কেউ ছিল না, আমি একা ছিলাম। এটুকু বলতেই বিধ্বংসী রূপটা শান্ত হয়ে এলো। মুখ তুলে একবার তিহানের বাহুতে নজর দিল। সাদা পাঞ্জাবির উপর দিয়ে বিন্দু বিন্দু রক্তের ছাপ। হাতটা নামালো সে। ধীরগতিতে তিহানের পিঠ জড়িয়ে ধরে বুকে মাথা গুজে দিল। চোখ বুজে মৃত গলায় বলল, তারপর লোকটা এলো, চেপে ধরল, গায়ে হাত দিল, ঠোঁট ছোঁয়ালো, কামড়ে দিল। জানেন, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। লোকটা ছাড়লই না।
চিৎকার করলাম, কেউ শুনলই না। ওই স্পর্শগুলো না আমার সহ্য হচ্ছিল না। কোমরে, পিঠে, বুকে, গলায়, সব জায়গায় কেমন দুর্গন্ধ। এরপর হঠাৎই আমাকে ছেড়ে দিল। লিপস্টিক ডলে চুল এলোমেলো করে দিল। আমি কিছুই করতে পারলাম না, অথচ লোকটা কিছু না করতে পেরেও যেন সব করে ফেললো। থামলো তোহা। কিছুক্ষণ নীরব থেকে ক্রন্দনরত কণ্ঠে অভিমান করে বলল, সোনাপু কেন আরো একটু আগে আসলো না? আপনি কেন আসলেন না? আমি তো অপেক্ষায় ছিলাম আপনি আসবেন, ছাড়িয়ে নেবেন আমায়। বলে আবারও দুমড়ে মুচড়ে উঠল আরক্তিম মুখটা। চোখের পানির বাঁধটা ভেঙে গেল। গড়গড় করে গড়িয়ে পড়তে থাকলো তিহানের বুক ভিজিয়ে। তিহান বুঝলো, জানলো তোহার সাথে অতিমাত্রায় খারাপ কিছু হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকুই বা কম কি। এই অতিশয় পবিত্র মেয়েটার মনে গভীর কালো দাগ বসিয়ে দেওয়ার জন্যে এটুকুই খুব যথেষ্ট। আসলেই তো সে কেন এলো না? তার তো দায়িত্ব ছিল মেয়েটাকে আগলে রাখার, কেন পারল না? পরিপূর্ণতা পাওয়া শেষ সময়ে কেন ব্যর্থ হতে হলো তাকে? আচ্ছা, আমি কি কলঙ্কিত হয়ে গেছি? বলেই নির্বোধ শিশুর মতো তিহানের মুখ পানে চাইল তোহা। তিহানের কঠিন পুরুষ চোখেও জলের আনাগোনা। তার এক ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ল তোহার কপালের উপর। চোখের কার্নিশ বেয়ে তা নিচে পড়ে গেল নিমিষে। তিহান সামলালো, তোহার গালে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, তুমি সবচেয়ে পবিত্র, কলঙ্ক তোমাকে ছুঁয়ে দিতে অপারগ। চোখ নামালো তোহা। নীরবে এক ফোঁটা জল বিসর্জন দিল। এই লোকটা তাকে পবিত্র মনে করলেও অন্যরা তো তাকে কলঙ্কিতই মনে করছে। তাদের চোখে তো সে নিকৃষ্ট, অপবিত্র। এই যন্ত্রণা থেকে সে কি করে মুক্তি পাবে? বেশ কিছুক্ষণ পর নীরবতায় কাটল। তোহা বলল, একটা কথা বলি। বলো। আপনি আমাকে বিয়ে করেন না, লোকে খারাপ বলবে। মুহূর্তেই কানে ঝাঁঝা লেগে গেল তিহানের। প্রধানলের হৃদয় পুড়ে ছারখার। তার ভালোবাসাটাকে এতটাই সস্তা ভাবে মেয়েটা। এর ভিত্তি কি এতটাই নড়বড়ে? এত অকপটে নির্দ্বিধায় এই কথাটা বলে ফেললো মেয়েটা। এত সহজে হাত মুষ্টিবদ্ধ করলো তিহান। ক্রোধে শক্ত হয়ে এলো মুখের চোয়াল। কণ্ঠে কাঠিন্য নিয়ে সে কোনো রকমে উচ্চারণ করলো, কি বললে তুমি? তোহা তাকালো এক মুহূর্তের জন্য। পরক্ষণে তিহানের অগ্নিদৃষ্টির সামনে মাথা ঝুঁকে গেল। দ্বিরুক্তি করলো না। তিহান গরম শ্বাস ছাড়ল। পিঠের পিছে বালিশ নিয়ে আধা শোয়া হয়ে তোহাকে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল কাটকাট কণ্ঠে, চোখ বন্ধ করে রাখো, ঘুমানোর চেষ্টা করো। তোহা চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আসলো না। সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়ে গেল। চকিতে চোখ মেলল। বুকের ধুকপুকানি আবার বাড়ছে, অস্থির লাগছে। হুট করে তিহানের বুক থেকে সরে গেল সে। তিহান চোখ বুজেছিল। তোহার সরে যাওয়ায় চট করে তাকালো। আধা শোয়া অবস্থা থেকে একটু উঠে জিজ্ঞাসা করলো, কি হয়ে? পুরো কথা শেষ হলো না। তার আগে তোহা হামলে পড়ল। দুহাতে গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখে খুঁজে পাগলের তো কাঁদতে কাঁদতে তুলনাহীন বিষাদ নিয়ে বলল, আপনি ছোঁয়ার আগে আমাকে ওই লোকটা কেন ছুঁয়ে দিল? বেকায়দায় পড়ে গেল তিহান। তোহা কশিন কালেও তার এত কাছাকাছি আসেনি, না এসেছে সে নিজে থেকে। আমতা আমতা করলো তিহান। তোহার প্রশ্নের উত্তরটা তার কাছে নেই। মেয়েটাকে শান্ত করার উপায় কি তবে? মস্তিষ্ক শূন্য। সব পরিস্থিতি সামাল দিতে পারলে এখন সে নিজেই বেসামাল হয়ে পড়েছে। তোহা কাঁদছে হাউমাউ করে। সব কষ্ট যেন ধুয়ে যাচ্ছে সে পানির সাথে। হৃদয় বিদারক যন্ত্রণাগুলো কান্নারূপে ঝরে পড়ছে বৃষ্টির মতো। তিহানের কাঁধ ভিজে গেছে, চুপচুপে হয়ে গেছে। তোহার গায়ের ভারী শাড়ি যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তিহান দ্বিধাগ্রস্তভাবে আলতো করে হাত রাখলো তোহার বাহুতে। খানিকক্ষণ ইতস্তত করে বলল, তুমি। তোহা বাক্য সমাপ্ত করতে দিল না। তার আগে অনুনয়ের স্বরে বলল, আমাকে সরতে বলবেন না, আমি সরবো না, এইভাবেই থাকবো আমি। উত্তরে কিছু বলল না তিহান। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে মৌন মুখে ঠায় হয়ে বসে রইল। তোহার কান্না থামছে, সে হালকা হচ্ছে আস্তে আস্তে। চোখ বন্ধ, ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে যাচ্ছে ধীর গতিতে। দরজায় শব্দ, ঠক ঠক ঠক, সাথে আমজাদ সাহেবের ডাক, তিহান, একটু কথা ছিল, আসবো? তোহা ঘুমিয়ে পড়েছে। কাঁধে মাথা রেখে তিহান আলতো করে ধরে সরালো তাকে। বালিশে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল গুছিয়ে দূরত্ব নিয়ে সোজা হয়ে বসলো। নম্র স্বরে উত্তর দিল, আসো বাবা। আমজাদ সাহেব প্রবেশ করলেন। তোহাকে শান্তিতে ঘুমাতে দেখে স্বস্তির শ্বাস ছাড়লেন। ধীরগতিতে বিছানার অপর পাশে বসে ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বললেন, ঘুমিয়েছে তাহলে? মাত্রই শুয়েছে। কণ্ঠে জোর নেই তিহানের। আমজাদ সাহেব সময় নষ্ট করলেন না, সোজা সাপটা ভাবে বললেন, অনন্তকে কি করবে? অবস্থা ভালো না। ওর বাবা মাকে ফোন করা হয়েছে। তোমার খালু দুশ্চিন্তা করছে। মেহমানরা এখনো যায়নি বাসা থেকে, বাজে বকছে। বুঝতে পারছো নিশ্চয়ই? পারছি। আমজাদ সাহেব অপেক্ষা করলেন। ছেলে নিশ্চয়ই কিছু বলবে, তার পূর্ণ বিশ্বাস আছে। তিহান ভাবলো কিছুক্ষণ। কথাগুলো গুছিয়ে নিয়ে তোহার মুখের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, সবাই যে ভাবছে তেমন কিছু হয়নি বাবা। অনন্ত চেষ্টা করেছে, তবে সময় ছিল না। ঝর্ণা তার আগে এসে পড়েছিল। তিহুকে দেখে যা মনে হয়েছে তা আসলে ঘটেনি।
সবাই ভুল ভাবছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। ঘুমন্ত তোহার মাথায় সস্নেহে হাত বুলিয়ে তিহানের দিকে চেয়ে বললেন, তোমার অতি যত্নে আগলে রাখা মানুষটাকে লোকে বাজে কথা বলছে। তাদের ভুল ধারণা কাটানোর দায়িত্ব কিন্তু তোমারই। আমজাদ সাহেব কথাটা শেষ করতেই নড়ে উঠল তোহা। ঘুমের মাঝে তিহানের দিকে কাত হয়ে শুয়ে এক হাত হাতরে তিহানের হাত খুঁজল। তিহান দূরত্ব নিয়ে বসেছে বিধায় নাগাল পেল না। তিহান হাসলো, নিজে হাতে গিয়ে তোহার হাতের উপর রাখলো। তোহা অবিলম্বে তা আঁকড়ে ধরে গালের নিচে নিয়ে আবার ঘুমে তলিয়ে গেল। তিহানকে বিচলিত দেখালো না। বাবার দিকে চেয়ে এসে নরম তবে একরোখা কণ্ঠে বলল, ওকে ছাড়া আমার কোনোভাবেই সম্ভব না বাবা। অনন্ত বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে, চেহারার অবস্থা ঢুলুঢুলু, রক্তপাত হচ্ছে এখনো। তুর্য এসে আরো কয়েক ঘা লাগিয়ে দিয়েছে তাকে। আরমান সাহেব, আতিয়া সহ সবাই আছে ড্রয়িং রুমে, তবে অনন্তকে কেউ ধরছে না পর্যন্ত। আতিয়া তোহার কাছে যেতে চাইলেও আরমান সাহেব যেতে দেয়নি। তোহার কাটা ক্ষত দেখলে কান্নাকাটি করবে আতিয়া, তা দেখে আরো ভেঙে পড়বে বাচ্চাটা। তিহান যেহেতু নিয়ে গেছে তার মানে নিরাপদে আছে তাদের মেয়ে। একটু একান্তে থাকুক দুজনে, মেয়েটার মন হালকা হবে। তিহানের চোখে যে প্রগাঢ়তা সে আজ দেখেছে তাতে আর কোনো কিছু ভাবার অবকাশ নেই। তিহান বলেছিল কাজী আসলে যেন তাদের ফ্ল্যাটে নিয়ে যায়, কিন্তু এই পরিস্থিতিতে কি বিয়ে পড়ানো আদৌ সম্ভব? বিকাল 4টা, অনন্তর মা বাবা এসেছে, বসেছে বসার ঘরে। এই বিকেলে বাড়িতে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, তা আর হলো না। একটা আকস্মিক ঝড় সব ওলটপালট করে দিল। তিহান থমথমে চেহারায় বসে আছে, রক্তলাল চোখ জোড়া অনন্তর দিকে নিবদ্ধ। অনন্তর মা কান্নাকাটি করছেন, ছেলের হয়ে ক্ষমা চাচ্ছেন বারবার। সেই আকুতি কারোরই মন গলাতে পারেনি। এমনকি সৌহার্দ্য বসে আছে চোখে মুখে কাঠিন্য নিয়ে। মায়ের কান্নাটাও তার কাছে তেতো ঠেকছে। কিভাবে পারছে মা সব জেনেও এই ছেলের হয়ে ক্ষমা চাইতে? আপনারা যা দেখেছেন তা আসলে ঘটেনি। অনন্ত একটা নিকৃষ্ট কাজ করতে চেয়েও করতে পারেনি। আপনারা যা ধারণা করেছেন তা ভুল। সে তিহু মানে তোহাকে কলঙ্কিত করে ফেলেছে, তোহার ক্ষতি করে ফেলেছে। এই ধরনের যা কিছু বলেছে সবই মিথ্যা, এমন কিছু হয়নি। রাজভারী কণ্ঠে বলে উঠল তিহান। তৃতীয় তলার একজন প্রতিবেশী মহিলা তেতে উঠল, গা জ্বালানো কণ্ঠে ফোরন কাটল। আমরা সবাই স্পষ্ট দেখেছি মেয়েটার অবস্থা, দেখেই তো বোঝা যায় সব। শেষ করে তবেই ছেড়েছে, তুমি বললেই হবে নাকি? তিহান আটকে রাখলো নিজেকে। শান্ত শীতল গা হিম করা চাহনি নিক্ষেপ করে উঠে দাঁড়ালো। অনন্তর সামনে যে এক হাঁটু মুড়ে বলল, তুই কি সত্যিটা বলবি? অনন্ত তাকালো নিভু নিভু দৃষ্টি, ভাবলো তার এই বোকামিটা করা উচিত হয়নি। মেয়েটার ক্ষতি যতটুকু পেরেছিল করেছিল, তার উপর উচিত ছিল লুকিয়ে বের হয়ে যায়। এভাবে সবার সামনে ধরা দেওয়াটা এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি। তিহানের চেহারা আগুন ধরানো দৃষ্টিতে ভয়ের দাবা নলে পুড়ে যাচ্ছে সে। এই লোক যে এত ভয়ঙ্কর সে ভাবেনি। এর আগের বার তো কিছু করেনি, তাই ভেবেছিল এবার বউয়ের শোকে কাতর হয়ে যাবে। সে উত্তর দিল না। সে যে তোহাকে ছোঁয়া ছাড়া কিছু করতে পারেনি কথাটা স্বীকার করলে তো তার সব কষ্ট পানিতে যাবে। এত মার খেলো, এত অপমান, না কিছুতেই স্বীকার করা যাবে না। তিহানের মুখের অবস্থা ভয়াবহ। আচমকা দুহাতে অনন্তর দুহাতের কবজি ধরে মুচড়ে ধরল সে। আর্তনাদ করে উঠল অনন্ত। তিহান আরেকটু ঘুরিয়ে মুচড়ে ধরল হাত জোড়া। রুগ্ন উত্তেজিত হয়ে বলল, বল। হাল ছেড়ে দিল অনন্ত। এ ব্যথা সহ্য করার নয়, মনে হচ্ছে হাড্ডিটা ভেঙে যাচ্ছে। কোনো রকমে বলল সে, আমি স্বীকার করছি তোকে হাত দিয়ে স্পর্শ করা ছাড়া আর কিছুই করতে পারিনি। মিথ্যে বলেছি তখন। চুল লিপস্টিক আমি ইচ্ছে করে লিপটে দিয়েছিলাম। আমাকে আরো কিছু বলার আগেই একটা হৃদয় কাঁপানো বিভৎস জিনিস ঘটে গেল। অনন্তর দু হাত মোচকে কনুই থেকে ভেঙে ফেলেছে তিহান। গগনবিদারী চিৎকার করলো অনন্ত। কানে তালা লেগে গেল সবার। রাগের বহিঃপ্রকাশ দেখে থমকে গেল পরিবেশ। অনন্তর মা কাঁদছে, মরা কান্না। তিহান উঠে দাঁড়ালো, আরমান সাহেবের দিকে চেয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওসব পুলিশ আমি বিশ্বাস করি না খালু। এদের যে টাকা দুদিনে বেরিয়ে যাবে। যে হাত দিয়ে অতিহুর সর্বত্র ধরেছিল সে হাতটা আমার পক্ষে অক্ষত রাখা সম্ভব হলো না। আরমান সাহেব হতভম্ব মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। প্রতিটি সদস্য কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। অনন্ত অজ্ঞান। তিহান ডাইনিং টেবিল থেকে পানি নিল, অনন্তর মুখে ছিটা দিতে দিতে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ আর কখনো তোকে খারাপ কিছু বলা লাগে দুবার ভাববে না। ওই শুধু বাজে পরিস্থিতির শিকার, আর কিছুই না। আসরের আজান দিয়ে দিয়েছে। বাইরে ঝড় নামছে, ঘুমট কালো মেঘের আধারে ছেয়ে গেছে শহর। তোহা ঘুমাচ্ছে তখনও নিশ্চিন্তে নীরবে। মাথার কাছে বসে আছে আতিয়া। তাকে ডেকে এনে তোহার কাছে বসিয়ে রেখে তিহান গেছে ওই ফ্ল্যাটে। অনন্তর মা বাবা এসেছে, কিছু একটা হয়তো হচ্ছে সেখানে। আর মেয়েটার মুখটা পানসে ফ্যাকাশে, দুগালে শুকিয়ে হালকা দাগে স্পষ্ট হয়ে উঠেছে কান্নার সরল রেখাগুলো।
আতিয়ার চোখ দিয়ে টুপ করে একটা পানির ফোঁটা পড়ল। মেয়েকে খুব করে বধূ বেশে দেখার শখ হয়েছিল তার, এভাবে বিধ্বস্ত অবস্থায় নয়। ধুমধাম শব্দ, সাথে অনেকগুলো পদচারণা। আতিয়া চকিতে সোজা হয়ে বসলো। বিকট শব্দে ঘরের দরজা খুলে যেতেই ঘুম ভাঙল তোহার। অনন্ত সামনের ফ্লোরে ছিটকে পড়েছে, পিছনে তিহান, সূর্য, বাবা, খালুরা। আলুথালু অগোছালো আবেশে ধরফড়িয়ে উঠে বসলো তোহা। মুখ চুপসে গেছে, অনন্তকে দেখে ভয় কাঁপছে, হাত পা খুব দ্রুত ঘেমে যাচ্ছে শরীর। পাশে তাকে একবার মাকে দেখলো তোহা, ভরসা পেল, আঁকড়ে ধরলো মায়ের হাত, চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। কেন যেন মনে হচ্ছে অনন্ত আবারও হামলে পড়বে, আবারও তাকে ছুঁয়ে দিবে সেই নোংরা হাতে। কেউ বাঁচাতে পারবে না, সে আবারও বাজে সংস্পর্শের দংশনে দংশিত হয়ে যাবে। তিহান কাছে আসলো, তোহার পাশে বসে তাকে কাছে টেনে নিয়ে ধীর গলায় বলল, এখন তো আমি আছি, ভয় নেই, চোখ খুলো। তোহা চোখ খুলল না। অনন্তর দিকে না তাকিয়ে ভয়ার্ত গলায় থেমে থেমে বলল, ওনাকে নিয়ে যান প্লিজ। উনি আবারও আমি নিয়ে যান না, আমার ভয় করছে। তিহান শক্ত করে ধরলো তাকে। ভয় এখন না কাটলে মেয়েটা সারা জীবন এটা বয়ে বেড়াবে, যা সে হতে দিবে না। তোহার উৎকণ্ঠা ভয়ার্ত চেহারা দেখে ভিজে উঠল উপস্থিত সবার চোখ। তিহান গলার স্বর তীব্র করলো, বলল, তুমি তাকাবে নাকি না? তোহা তাকালো এবার একেবারে অনন্তর দিকে। তার রক্তাক্ত চেহারা, বিভৎসভাবে ঝুলে থাকা হাত দেখে মুহূর্তে মাথা ঘুরে উঠল তার। তিহান তার কানের কাছে মুখ নিয়ে তৃপ্তি ভরা কণ্ঠে বলল, এই হাত দিয়ে আর কখনো বাজে ছোঁয়া দিতে পারবে না। তোহা চিৎকার দিল, হাঁসফাঁস করলো। অনন্তর হাতটা কেমন দুলছে। অনন্ত ক্ষমা চাচ্ছে, জড়ানো কণ্ঠে বলছে, ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে দেন। যদিও মনে মনে একটা প্রচন্ড রকমের শান্তি হচ্ছে, তবু এই বিভৎস হাতের দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারল না তোহা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তিহানের বুকের উপর। শ্রাবণের বিধ্বংসী ঝড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে প্রকৃতি। তীব্র বাতাসে বন্ধ জানালার কাছ পর্যন্ত কম্পিত হচ্ছে বারংবার। সমগ্র ছেয়ে যাচ্ছে ধুলোয়। এখন শুধু প্রেম বর্ষণ নেমে আলোড়িত পরিবেশ মধুর হয়ে ওঠার অপেক্ষা। কাছের জানালার পর্দা সরানো। তিহান দাঁড়িয়ে আছে জানালার কাছে, চোখের দৃষ্টি নিবদ্ধ আবছা অন্ধকারে বিছানায় শুয়ে থাকা তোহার মাঝে। বজ্রপাত হওয়ার আগ মুহূর্তে জ্বলকে ওঠা আলোতে মেয়েটার অপার্থিব শোভা চিকচিক করে উঠছে। ক্ষণে ক্ষণে সেই রূপে মোহিত হচ্ছে তিহান। অনন্ত তার বাবা মার সাথে চলে গেছে ঘণ্টাখানেক আগে। অনন্তর মা তিহানের পায়ে পড়ে তাকে নিয়ে গেছে। শুধু নিশার সৌহার্দ্য আছে, আর কোনো রসালো ঘটনা ঘটেনি। সেজন্য প্রতিবেশীরা আর এদিকে পা মারায়নি। পরিস্থিতি অনেকটাই শিথিল, স্বাভাবিক। সারাদিন একটার পর একটা ধাক্কার আক্রমণে সবাই এখন ক্লান্ত শ্রান্ত। এর মধ্যে কাজী ডাকতে বলেছে তিহান, আজ রাতেই তাদের বিয়ে পড়াতে হবে। সে যেভাবেই হোক না কেন, পরিশেষে তিহানের অদম্য জেদের কাছে হেরে গেছে আরমান সাহেব। এই ঝড় বাদলের মধ্যেই কাজী আনার ব্যবস্থা করছেন তিনি। তখন অজ্ঞান হবার পর তোহার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল তিহান, কিন্তু শরীর দুর্বল হওয়ার দরুন মিনিট 10 মধ্যে আবারও ঘুমে বিভোর হয়ে পড়েছিল তোহা। এরপর আর জাগায়নি, অন্য কাউকে জাগাতেও দেয়নি। তোহাকে নিরিবিলিতে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করার জন্য ঘরে কাউকে আসতেও মানা করেছে। তিহানের যে প্রলয়ঙ্কারী রূপ আজকে সবাই দেখেছে, তাতে ওর উপর আর কোনো কথা বলার সাহস পায়নি কেউ। লাল রঙা মেহেদি মাখানো তোহার ছোট্ট হাতটা তিহান পাশে যেয়ে বসলো। কত যত্ন করেই না মেহেদি লাগিয়েছে মেয়েটা, কত শত শুভ্র স্বপ্ন নিয়ে গায়ে লাল বেনারসি জড়িয়েছে। এত প্রতীক্ষার পর আজ সে তিহানের হবে বলে। কিন্তু কি হলো, সবচেয়ে সুখের মুহূর্তটা আসার আগে ছোট্ট জীবনে সবচেয়ে অসহায়, হৃদয় রক্তাক্ত করা মুহূর্তটা তার দরজায় এসে হানা দিল। চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল এতদিনের সুধাময় আকাঙ্ক্ষাগুলো। চোখ বুজে ফেলল তিহান। সেই যুবক বয়স থেকে মেয়েটাকে প্রচন্ড রকম ভালোবাসে সে, কিন্তু আজ পর্যন্ত কখনো তার শরীর ঘনিষ্ঠ স্পর্শে ছুঁয়ে দেওয়ার কথা মনেও আনেনি। উল্টো সবসময় সব বিপদ আপদ থেকে বাঁচে আগলে রেখেছে। অথচ আজ এমন একটা দিনে এসে প্রথমবারের মতো ব্যর্থ হয়ে গেল। মেয়েটাকে তার আগেই অন্য কেউ ছুঁয়ে ফেললো। কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তা মনের ভেতরে চেপে রেখেছে তিহান। তোহার মধ্যে যে যন্ত্রণাটা হচ্ছে সেটার কাছে তার এই ক্ষুদ্র ব্যথা খুবই তুচ্ছ, সহজেই উপেক্ষা করার মতো। তোহার কোমল হাতটা নিজের শক্তপোক্ত হাতের মাঝে টেনে নিল তিহান। গালের সাথে চেপে ধরে কিছুক্ষণ নিমেষ চেয়ে রইল তোহার মুখ পানে। খুব গভীরভাবে দেখলে বোঝা যায় ফর্সা মুখটা কেমন করে বিষাদ ব্যথার আচ্ছাদনে ঢেকে গেছে। তিহান আলতো করে ঠোঁট ছোঁয়ায় সেই মেহেদি রাঙা হাতের তালুতে অস্পষ্ট স্বরে বলে, তোমাকে সেই সময়টা রক্ষা করতে পারেনি, ক্ষমা করে দিও এই ব্যর্থ প্রেমিককে। কাজী এসেছে। আরমান সাহেব জরুরি তলব শুনে বেশ হন্তদন্ত হয়ে এই ধুলোঝড়ের মধ্যে রওনা দিয়েছিল। সে এখনো বৃষ্টি নামেনি, তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে। আফিয়া আস্তে করে দরজা খুলল। ঘাড় ফিরিয়ে মাকে দেখে চট করে তোহার হাতটা নামিয়ে রাখলো তিহান। উঠে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করতে করতে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবে মা? আফিয়া হাসলো, প্রসন্ন কণ্ঠে বলল, তোর অপেক্ষার পালা শেষ হলো বলে কাজী এসে পড়েছে।
আফিয়া বেরোতেই ঘরের লাইট জ্বেলে দিল তিহান। সে কৃত্রিম আলোতে ঘুমের মাঝে হালকা করে চোখ কুচকালো তোহা। তিহান কাছে গেল, মাথায় হাত রেখে নরম স্বরে ডাকলো। দেহ এক ডাকে তন্দ্রা কেটে গেল তোহার। পিটপিট করে চোখ খুলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সে। হুড়মুড় করে উঠে বসতে বসতে এদিকে ওদিক দেখলো। এলোমেলো কণ্ঠে বলল, কিছু হয়েছে? তিহান মনোযোগ দিয়ে তাকালো। মেয়েটার চুল অগোছালো, শাড়ি অগোছালো, গলায় পরানো গহনাগুলো এঁকে বেঁকে আছে। নাকের টানা নখটা সে প্রথম থেকেই খুলে কানের পাশে ঝুলছে। চোখের পাপড়িগুলো মনে হচ্ছে ঘুমের কারণে একটার সাথে আরেকটা লেগে আছে। মুখে সাজ নেই, কিন্তু এতেও যেন অপ্রতিম নিরুপম লাগছে। বউরা থাকে পরিপাটি, সাজসজ্জায় মোড়ানো, তবে তার বউটা একটু অন্যরকম, অগোছালো বউ। এতে অবশ্য কোনো আফসোস হচ্ছে না। তিহানের মেয়েটাকে সাধারণই অসাধারণ লাগে সবসময়। তাদের বিয়েটাও তো একেবারে অন্যরকম, নতুবা কোন মেয়ের ভাগ্য হয় স্বামীর ঘরে বসে বিয়ে করার। তোহা উত্তরের আসে ফ্যাল বিমূর্ছ হয়ে চেয়ে রয়েছে তিহানের দিকে। কি নিষ্পাপী না দেখাচ্ছে তাকে। ঠোঁট হেলিয়ে হাসলো তিহান। বিছানায় কুচকানো চাদরটা টেনে সোজা করতে করতে বলল, মাথায় ঘুমটা টেনে বসো, কাজী সাহেব ঘর আসবেন বিয়ে পড়াতে। প্রথমবারে কথাটা ধরতে পারল না তোহা। মনে হলো সে হয়তো কিছু ভুল শুনছে। তবুও তিহান তো ঘোমটা দিতে বলল। মাথায় শাড়ির আঁচল টেনে নিতে নিতে সে ক্ষীণস্বরে প্রশ্ন করলো, বিয়ে? তিহান হাসলো আরো একবার। তোহা জানে না যে তিহান কাজী ডাকতে বলেছে। ও তখন ঘুমাচ্ছিল। মেয়েটা ভাবছে কি তাকে? এতই ঢিলে ঢালা তার প্রেমিক। অনেক অপেক্ষা হয়েছে। আন্না চাদরটা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তিহান। তোহা চোখে চোখ রেখে বলল, তো তুমি কি ভেবেছ তুমি বিয়ের শাড়ি পরে বধূ বেশি বসে থাকবে আর আমি তোমাকে বিয়ে না করে ছেড়ে দেব? অসম্ভব। আতিয়া বসেছে তোহার এক পাশে, অপর পাশে বসেছে আফিয়া। তোহার মাথায় এখন শাড়ির আঁচলের বদলে স্থান পেয়েছে আতিয়া সেই বিয়ের ওড়নাটা। নাকের নথটা আবারও পরিয়ে দেওয়া হয়েছে। বিছানার অপর পাশে বসেছে তিহান আর আরমান সাহেব আর আমজাদ সাহেব। কাজী বসেছে চেয়ারে। ছোট খালু, কাজিনরা, সৌহার্দ্য, নিশা, তুর্য সবাই আছে ঘরে। তোহার দৃষ্টি নামানো বিছানার চাদরের দিকে। চোখে মুখে হতভম্ব ও লাজুক ভাবের মিশেল রং। তিহানের পরনে সেই সাদা পাঞ্জাবি আর সাদা টুপি। তিহানের হাত ধরা আরমান সাহেবের হাতে। কাজী সাহেব কিছু বলছেন। তোহা অন্য চোখে এক নজর তাকালো। লোকটার সারা মুখে অদ্ভুত একটা আত্মতৃপ্তি। খানিক বাদে তিহান তার সেই ভারী পুরুষালী এই কণ্ঠে বলল, আমি মোহরানা মেনে নিয়ে কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম। শিওরে উঠল তোহা। মনে হলো কেউ যেন বিদ্যুৎ পৃষ্ঠ করে দিয়েছে তাকে। লাজুক মুখটা আরো একটু ঝুঁকে গেল। এই মুখটা সে তুলবে কি করে? বাইরে থেকে একটা বজ্রপাতের শব্দ হলো। তিহান সাইন করলো কাবিন নামে। কাজী সাহেব আবারও বলতে শুরু করলেন কথাগুলো তোহার উদ্দেশ্যে। তোহা শুনছেন খুব মন দিয়ে। খানিক বাদে কাজী তাকে প্রশ্ন করলেন। তোহার সময় নিল। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কোলের উপর রাখা হাতে। এত সুখ কি তার সহ্য হবে? খানিক বাদে সে নিচু স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। 3 বার উত্তর দিয়ে সাইন করলো তোহা। বৃষ্টি নামলো তখনই। প্রবল ঝুম বৃষ্টি। তীব্র জলপাতের আওয়াজে শোনা যাচ্ছে। সমস্ত পরিবেশ মধুর হয়ে উঠছে। ধুয়ে মুছে যেতে শুরু করেছে সকল বিষাদ। প্রকৃতি প্রেমময় হয়ে উঠেছে। শ্রাবণের অযোধ্যারায় প্রেম বর্ষণে বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন প্রেমপত্রের ন্যায় অনুপম রূপে নেমে আসছে পৃথিবীর গায়ে। তিহানকে দেখে মনে হচ্ছে তার থেকে সুখী মানুষটি পৃথিবীতে আর নেই। জগতের বিদ্যমান সমস্ত সুখ যেন সৃষ্টিকর্তা তার এই ঘরটায় ঢেলে দিয়েছেন। এই যে সামনে বসা মেয়েটা, এই মেয়েটা বাস্তবিকই তার হয়ে গেছে। পবিত্র পূর্ণতায় ছেয়ে গেছে তার এত প্রতীক্ষার ভালোবাসা। এতদিনের প্রেম কাহনের পরিসমাপ্তি ঘটে গিয়েছে অবশেষে। বিয়ে পড়ানো শেষ হতেই গলা ঝাড়ল তিহান। আরমান সাহেবের দিকে চেয়ে সবার সামনেই বলল, খালু, আমার কিছু কথা ছিল। আরমান সাহেব হাসলেন, বললেন, খালো না, বাবা বলো। হাসলো তিহানও বলল, আমি আর কোনো অনুষ্ঠান করতে চাচ্ছি না বাবা। যারা একটা ঘটনার কোনো কিছু বাজ বিচার না করে নির্দ্বিধায় বাজে কথা বলতে পারে, তাদের পিছিয়ে টাকা নষ্ট করে খাওয়া দাওয়া করানোতে আমার মত নেই। বিয়ে হয়ে গেছে, ব্যাস। আজ থেকে আমার বউ আমার সাথে থাকবে। আরমান সাহেব শব্দ করে হাসলেন। তিহানের কথায় কোনো রকম আপত্তি প্রকাশ করলেন না। সবার মুখে মিটি মিটি হাসি। তোহা কিং কর্তব্য বিমূঢ়। লোকটা কি সব বলছে? সবার সামনে মিষ্টিমুখ করা হলো। অল্প অল্প করে সবার সাথেই কথা হলো তোহার। নিশা তো কেঁদেই ফেলেছিল। সে তখন তোহাকে একা রেখে গিয়েছিল বলেই ঘটনাটা ঘটেছে। তিহান অবশ্য তাকে মাঝপথে থামিয়ে দিয়েছে। বলেছে এই বিষয়ে যেন আর কেউ কোনো কথা না বলে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বোনকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখলো তুর্য। বোনটা তার খুব আদরের, খুব বেশি স্নেহের। একে একে সবাই চলে গেল রুম থেকে। রুম ফাঁকা হলো। থাকলো শুধু আফিয়া আর তোহা। আফিয়া খাবার নিয়ে আসলো। তিহান খালুদের সাথে বেরিয়ে যাওয়ার আগে তোহাকে খাইয়ে দেওয়ার কথা বলে গিয়েছিল। তোহাকে পেট ভরে খাইয়ে দিয়ে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দরজা ভিড়িয়ে বেরোলো আফিয়া।
তোহা চুপচাপ বসে রইল বিছানায় তার নিজের মানুষটার অপেক্ষায়। রাত 10:30টার দিকে রুমে আসলো তিহান। বাইরে প্রবল বৃষ্টির শব্দে মুখরিত উজ্জীবিত চারিপাশ। প্রেমের পবিত্র সুগন্ধে সারা ঘর মৌ মৌ করছে। তিহান জানালার কাজ সরিয়ে দিল। হু হু করে বাতাস ঢুকে পড়ল রুমে। ঠান্ডা থেকে ঠান্ডাতর হয়ে উঠছে পরিবেশ। তিহান আলমারি খুলল, একটা খাম বের করে এগুলো খাটের দিকে। তোহা বসে আছে মধ্যিখানটায়। সে প্রবেশ করা মাত্র সে যে মাথা নামিয়েছে তো নামিয়েছে। তিহানের মুখে চাপা হাসি। তোহার কাছাকাছি যেয়ে বসতে আর একটু নতজানু হলো তোহা। তিহান আলতো করে তার হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল, মহারানার টাকা পরিশোধ করে দিলাম। মোটা খামটা একবার পরখ করে নিল তোহা। অস্বস্তি নিয়ে মিনমিনি কণ্ঠে বলল, আমি কি করব টাকা দিয়ে? এটা তোমার অধিকার। বলেই তোহার থুতনি ধরে মুখটা উঁচু করল তিহান। কিছুক্ষণ লজ্জারাঙা রক্তিম চেহারাটা তৃপ্তি ভরে দেখে নিয়ে আচমকাই তোহার দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ালো। কি পবিত্র সে স্পর্শ! কোনো কামুকতা নেই, আছে শুধুই নরম কোমল একজোড়া ঠোঁটের পবিত্র ভালোবাসা, স্নিগ্ধতম বহিঃপ্রকাশ। খুব সময় নিয়ে গাঢ় চুমু খেলো তিহান। এই প্রথম, হ্যাঁ এই প্রথমবার তোহার সজ্ঞানে তিহান তাকে কপালে চুমু খেলো। এর আগে অবশ্য ঘুমের মাঝে একবার দুবার ঠোঁট ছুঁয়েছে, কিন্তু এতটা তীব্রতা প্রগাঢ়তা নিয়ে কখনোই নয়, বা তোহাও তা উপভোগ করেনি কখনো। তোহার চোখ বন্ধ। তার নিজের মানুষটার প্রথম ঘনিষ্ঠ ছোঁয়া, তার উষ্ণ অধরের স্পর্শ তার ছোট্ট কপালটায়। সুখে নাকি অজানা কোনো পিছু টানে হঠাৎই মুখের চোয়াল ভারী হয়ে উঠল। আটকানোর চেষ্টা করেও লাভ হলো না। ডুকরে কেঁদে উঠল তোহা। তিহান ঠোঁট সরালো, চোখের পানিগুলো গাল গড়িয়ে যাওয়ার আগেই মুছে ফেললো হাত দিয়ে। অতঃপর কপালে কপাল ঠেকে ধীর কণ্ঠে বলল, ওই স্মৃতিগুলো মুছে ফেলো। শুধু এটুকু মনে রাখো, আমি সবসময় আছি। সে যাই হয়ে যাক না কেন, এই আমিটার মৃত্যুর আগ পর্যন্ত তুমি প্রতিটা মুহূর্তে তাকে তোমার পাশে পাবে। তোহা কাঁদলো, খুব করে কাঁদলো। মন উজাড় করে কষ্টগুলো তিহানের বুকের উপর নিংড়ে দিল। তিহান তাকে জড়িয়ে ধরে রাখলো আষ্টে পৃষ্ঠে খুব শক্ত করে। একসময় কান্না থামলো তোহার। বুক থেকে মাথা তুলে তিহানের বাহুর দিকে চোখ পড়ল। রক্তের ছাপগুলো শুকিয়ে গেছে, সাদা পাঞ্জাবিতে স্পষ্ট। সেই রক্তগুলো দেখে মনটা ভেতরে ভেতরে আবারও হু হু করে উঠল। চোখে মুখে অদ্ভুত আকুলতা নিয়ে জায়গাটা হাত দিয়ে ছুঁয়ে দিল তোহা। ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার খুব লেগেছে তাই না? না। মিথ্যা বলছেন। তিহান উত্তর দিল না। আমায় ঘেঁষে উঠে দাঁড়ালো, বোতামগুলো খুলে পাঞ্জাবিটা গা থেকে ছাড়িয়ে নিল। সোফার উপর তা মেলে দিতে খট করে পকেট থেকে কিছু একটা পড়লো ফ্লোরে। উবুহে জিনিসটা হাতের মুঠোয় নিল তিহান। এটা আনতেই সকালে বেরিয়েছিল, এটার জন্য ওই সময়টায় তোহার পাশে থাকতে পারেনি। দীর্ঘশ্বাস ফেললো তিহান। জিনিসটা পাজামার পকেটে ভরে নিয়ে কোমল কণ্ঠে বলল, মা খাইয়ে দিয়েছিল? হুম, পেট ভরেছে? ভরেছে। তিহানের পরনে সাদা চিকন হাতার গেঞ্জি। শক্ত সামর্থ্য পুরুষালী শরীরটাই ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে গেছে। বেহায়া দৃষ্টিতে মানুষটাকে দেখতে দেখতে হঠাৎ বাহুতে চোখ আটকে যেতে আটকে উঠল তোহা। তিহান তখন তারই দিকে এগিয়ে আসছে। সে কাছাকাছি এসে বসতেই সে বাহু পুনরায় আঁকড়ে ধরল তোহা। নিদারুণ কষ্ট নিয়ে বলল, কিভাবে ঘামছেছি আমি! আল্লাহ, আপনি কি পাগল নাকি? আমাকে থামাবেন না তখন? তুমি যন্ত্রণায় কাতর হয়ে খামচাচ্ছিলে, আর আমি থামিয়ে দিব? এও সম্ভব? শীতল কণ্ঠে বলল তিহান। তারপর আস্তে করে তোহার নাকের নথটা খুলে কানের কাছে ক্লিপ দিয়ে আটকানো অংশটা খুলতে খুলতে বলল, দেখেছ সে কখন থেকে সব ভারী জিনিস পরে আছে, তুমি আমার খেয়ালই হয়নি করে দেয়ার। কতটা অধম আমি! বলেই নিজ হাতে একে একে সব গহনা খুলে পাশে রাখলো সে। এরপর নির্বিকার ভঙ্গিতে সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা লাল বক্স বের করলো। সেখান থেকে বেরিয়ে এলো একজোড়া স্বর্ণের ছোট কানের দুল, একটা চিকন চেন আর দুটো চুড়ি। তোহা অসহায় চোখে চেয়ে রইল। লোকটার পাগলামি কোনোদিনও কমার নয়, স্বামী হোক বা প্রেমিক, সে পাগলামি করেই যাবে। তোহার অসহায় মুখের চাহনি সহজে বুঝতে পারল তিহান। গলায় আগের পরানো নীল লকেটটার উপরই এই চেনটাও পরিয়ে দিতে দিতে সে কানের কাছে ফিসফিসিয়ে বলল, নতুন বউকে এমন খালি রাখতে হয় না, আমি নিরুপায়। কথাটা শেষ হওয়া মাত্রই তোহা চোখ বুজে ফেলল। লোকটার এই ভয়ঙ্কর ভালোবাসা সে ধারণ করতে পারছে না। হৃৎপিণ্ডটা কাঁপছে তিরতির করে। জিনিসগুলো পরিয়ে দিয়ে সরে গেল তিহান। তোহা চুপচাপ বসে আছে। তিহান কিছুক্ষণ একধানে বসে থেকে পকেট থেকে কাজল বের করলো, বলল, বলেছিলাম না একদিন তোমার চোখে কাজল পরানোর খুব শখ আমার। এই কয়দিন নানা ব্যস্ততায় আনতে পারিনি। সকালে মার্কেটে গেলাম কাজল আনতে, নিয়েও আসলাম, কিন্তু আসার পরে তোমাকে দেখে আর সেটার কথা আমার মনে ছিল না। এখন যখন পকেট থেকে পড়লো তখন মনে হলো। এটুকু বলে থামলো তিহান। কাজলের পেন্সিলটাকে পরখ করে নিয়ে তোহার চোখে চেয়ে আবদার জড়ানো কণ্ঠে বলল, এখন পরে একটু বিশ্বাস করো, আমি ব্যথা দিব না, খুব সাবধানে পড়াবো। তোহা আচমকাই হেসে ফেললো। কতক্ষণ পরে সে হাসলো, মন খুলে প্রাণ খুলে। তিহান মুগ্ধ হয়ে দেখলো সেই হাসি। খানিক পরে হাসি থামালো। তোহা মুখে এগিয়ে বলল, পড়ান।
তিহান পড়ালো অনেকটা সময় নিয়ে, একটু একটু ছড়িয়ে গেছে, তবুও যেন অগাধ শান্তি পাচ্ছে কোথাও। তোহা পিটপিট করে তাকালো, তিহানকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে মিষ্টি করে বলল। শখ মিটেছে আপনার? তিহান একইভাবে চেয়ে থেকে স্বগতোক্তি করলো। খুব মিটেছে। প্রেমাবর্ষণের তেজ বেড়েছে, উল্টো দিকে বাতাস বইছে, ফলস্বরূপ বৃষ্টির ছাট বিছানা পর্যন্ত এসে যাচ্ছে। তিহান লাইট নিভিয়ে দিয়ে এলো। তোহা মাত্র শুয়েছে, চোখে মুখে পানির ফোঁটা লাগায় সে নরম গলায় বলল, জানালাটা আটকে দিন, ও পাশে ঘুমালে আপনি তো ভিজে যাবেন। তিহান জানালাটা লাগালো না, তোহার পাশে কাত হয়ে শুয়ে পড়ে এক হাত মেলে বলল। আসো। তোহা কাছে আসলো, বুকে মুখ গুজলো, পিঠে তিহানের হাতে ছোঁয়া পেতে কেমন উষ্ণতর আবরণে মুড়িয়ে গেল। ঠান্ডা পরিবেশটা হঠাৎ আবেগী হয়ে উঠল। সেই সময় বৃষ্টির ছাটগুলো গায়ে পড়তেই মনে হলো, না আসলেই এই জলকণাগুলো খুব বেশি প্রয়োজন ছিল। অতিরিক্ত উষ্ণ আবেশটা একটু উপশম করার জন্য হলেও প্রয়োজন ছিল। তো হাত চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে তিহান প্রথমবারের মতো উচ্চারণ করলো, ভালোবাসি। তোহা নিশ্চুপ নিবিড় হয়ে রইল খানিকক্ষণ, তারপর মিহিস্বরে বলল, আপনাকেও। আপনাকেও। তিহান কি শুনতে চাচ্ছে বুঝতে অসুবিধা হলো না তোহার, তবুও কথাটা যেন গলা পর্যন্ত এসে আটকে গিয়েছে। লজ্জাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীর মধ্যেখানটায় ঠেকে গেছে। তিহান বলছে না কিছুই, হয়তো উত্তরের অপেক্ষা করছে। খানিকক্ষণ লজ্জা খেলার পর তোহা বলেই দিল, ভালোবাসি। কণ্ঠ খাদে নামানো, খুব মন দিয়ে শুনলে তবে এই কথাটা বোধগম্য হবে কারো। হাসলো তিহান, হাতের বেষ্টনী আরো একটু দৃঢ় করে আদুরে গলায় বলল, ঘুমাও। ভোর হলো, বৃষ্টির তাণ্ডব বিদায় নিয়েছে সেই মাঝরাতে। কাল রাতের আবহাওয়ায় লেশমাত্র নেই এই রং বদলে প্রকৃতিতে। জানালার ফাঁক গলিয়ে নিস্তেজ আলো আসবে আসবে করছে। সূর্য পুরোপুরি উঠেনি এখনো, গাছের পাতা চকচক করছে, মনে হচ্ছে কোনো দূত এসে প্রকৃতিকে নরম ছোঁয়ায় ধুয়ে মুছে পবিত্র করে গেছে। তিহানের ঘুম ভাঙলো, তার মেলে রাখা বাহুর উপর মাথা রেখে বুকের সাথে লেপ্টে ঘুমিয়েছে মেয়েটা। এক হাত আলতো করে তার কোমরে রাখা আরেকটা হাত বুকের সাথে লেগে আছে। আনমনে হাসলো তিহান, প্রসারিত বিস্তৃত পরিপূর্ণ হাসি। কত অপেক্ষায় না সে করেছে এমন একটা ভোরের জন্য, যখন এই মেয়েটা তার সাথে থাকবে সর্বক্ষণ, আজীবন। মেয়েটাকে সে ছুঁয়ে দিতে পারবে কোনো বাধা ছাড়াই। তোহা তখন গভীর ঘুমে, ভরসার মানুষটার বাহু ডোরে সে নিশ্চিন্তে ঘুম দিয়েছে। সব দুঃখ কষ্ট নিভিয়ে তার ঘুমন্ত মুখে ভর করেছে এক মুঠো সুখের কিরণ। আলতো করে তোহার হাতটা সরিয়ে তাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসলো তিহান। এক পায়ের কাপড় হাঁটু অবধি উঠে গেছে, আঁচলের অবস্থা বর্ণনার মতো না। ছোট্ট করে একটা শ্বাস ছাড়লো তিহান, বিছানা থেকে নেমে খুব সন্তর্পণে পায়ের কাপড় নামিয়ে দিল। আঁচল দিয়ে কোনো রকমে তোহাকে আবৃত করে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। অতঃপর এগিয়ে গেল বারান্দার দিকে। আকাশে আজ আগুন লেগেছে, পূর্ব দিগন্ত যেন দাবানলে পুড়ে ছারকার হচ্ছে। সেই দাবানলের রক্তিম লাল আভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে। শিল্পীর রং বাক্সের লাল কমলা রংটা বোধহয় ভুলবশত ছিটকে পড়ে গিয়েছে আকাশের গায়ে। কমলার সাথে লাল রংটা খুব যত্নের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আকাশে অগ্নিকাণ্ড ঘটানো সেই বিশাল অগ্নিবলয়টা খুব ধীরে ধীরে উদয় হচ্ছে। উষার আলো ছড়িয়ে পড়ছে সবখানে। বারান্দার রেলিংয়ে হাত রেখে একাধারে সেদিকে চেয়ে রয়েছে তিহান। তার ধূসর চোখের উপর লালাপ আকাশের প্রতিচ্ছবিতে অদ্ভুত একটা সংমিশ্রণ ঘটে গিয়েছে। গুটি গুটি পায়ের আবির্ভাব। উপস্থিতি টের পেতেই ঘাড় ফিরালো তিহান। তোহা এসেছে, রেশম কালো চুলগুলো এলোমেলো স্মৃতিতে ভাগ হয়ে পড়ে আছে দুপাশে। সদ্য ঘুম ভাঙা মায়াবী চেহারার মায়া বহুগুণ বাড়িয়ে দিয়েছে চোখের নিচে ল্যাপটানো কাজল রংটা। ঘুম থেকে উঠে মনে হয় চোখ কষলেছে, শাড়ির আঁচল এবড়ো থেবড়ো করে কাঁধে ওঠানো, মসৃণ কোমর সম্পূর্ণ দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই এতদিনের অভ্যাসবশত মুহূর্তে দৃষ্টি সরালো তিহান। পরক্ষণে নিজের কাজে নিজে হেসে ফেললো ভেতরে ভেতরে। তোহা পাশে এসে দাঁড়িয়েছে, তিহান তার দিকে ফিরে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর নির্দ্বিধায় উন্মুক্ত কোমরে হাত গলিয়ে খুব কাছে টেনে নিল। চমকে উঠল তোহা, গলা শুকিয়ে মরুভূমি। পর মুহূর্তে মাথায় এলো এই লোকটা তো এখন তার স্বামী, তাকে ঘনিষ্ঠভাবে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার প্রাপ্ত। কোনো রকমের চেহারায় উপচে পড়া লজ্জাটাকে সামনে নিল সে। আলতো করে হাত রাখলো তিহানের বুকের উপর। সূর্যের আরক্তি লালিমা ছেয়ে পড়েছে দুজনের সর্বাঙ্গে। তিহান ঠোঁট ছোঁয়ালো তোহার কপালে, খুব যত্ন করে আদর করে গভীর চুমু খেলো। অতঃপর বুকে জড়িয়ে নিয়ে আনমনে বলে উঠল, এক রক্তিম শ্রাবণে তুমি আমার হয়ে গেলে প্রেমবতী।